স্যার। আচ্ছা, চলো আস্তে আস্তে শুরু করা যাক। তাহলে আমরা লাস্ট ক্লাসে কি পড়েছি সেটা একটুখানি বলে নিই। হোয়াট উই হ্যাভ ডিসকাস ইন লাস্ট লেকচার। আচ্ছা, লাস্ট লেকচারে আমরা বেসিক্যালি কমপ্লেক্স রিয়াকশন থেকে স্টার্ট করেছিলাম। কমপ্লেক্স রিয়াকশনের কন্টেস্টে প্রথমে রিভার্সেবল রিয়াকশন, তারপরে হচ্ছে কনজিকিউটিভ রিয়াকশন। এই দুটো রিয়াকশন নিয়ে আলোচনা করা হয়েছে এবং সেইখান থেকে বিভিন্ন যে কনসেন্ট্রেশন ভার্সেস টাইম প্রোফাইলগুলো কেমন দেখতে হয়, বা এই দু রকমের রিয়াকশনের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট ফিচার্স আছে আর কি, কি কি বৈশিষ্ট্য আছে আর কি, সেগুলো নিয়ে মূলত আলোচনাটা হয়েছে আর কি। ঠিক আছে। আচ্ছা, আজকে যেটা আমি আলোচনা করব want to discuss in this lecture আমি এই লেকচারে কি ডিসকাস করতে চাইছি যেটা প্রথম কথা হচ্ছে যে যদি কোনো একটা রিয়াকশানে এই রিভার্সিবিলিটি এবং কনজিকিউটিভনেস এই দুটো একসাথে থাকে, তখন তুমি কেমন করে রিয়াকশানটাকে স্টাডি করবে সেই কনটেক্সটে। তোমার হচ্ছে মানে মানে যেখানে আমি একটা কমপ্লেক্স রিয়াকশন কনসিডার করছি, সেখানে রিভার্সিবিলিটি আছে আর কনজিকিউটিভনেসও আছে আর কি। হ্যাঁ, সেই রিয়াকশানের ক্ষেত্রে তুমি জাস্ট দুটো জিনিস শিখবে আর কি। রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন, রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন RDS, স্টেপ অ্যাপ্রক্সিমেশন। তার সঙ্গে কম্পেয়ার করব হচ্ছে তোমার স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন, রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন ভার্সেস স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন। এইটা একটা প্রথমে আলোচনা করে নেব। আচ্ছা, তারপর আলোচনা করব তোমার যদি সাইড রিয়াকশন বা প্যারালাল রিয়াকশন হয়, সেইটাকে প্যারালাল অর মানে আগের দিন সাইড রিয়াকশন বা প্যারালাল রিয়াকশন আমি আলোচনা করিনি তো? করেছি? না স্যার। এটা এটা আলোচনা করব। আর শেষে যদি সময় পারমিট করে, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, কেসিপি ভার্সেস টিসিপি, এইটা নিয়ে জাস্ট আমাদের আলোচনাটা চলবে। ঠিক আছে, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি। তাহলে প্রথমে এই RDS অ্যাপ্রক্সিমেশন ভার্সেস স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন এইটা একটুখানি দেখে নিই। ভার্সেস এটা একটু দেখে নেওয়া যাক। RDS অ্যাপ্রক্সিমেশন ভার্সেস স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। RDS অ্যাপ্রক্সিমেশন ভার্সেস স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, এই পার্টটা আমরা একটুখানি প্রথমে দেখে নিই। ঠিক আছে। আচ্ছা দেখো, তুমি এরকম একটা রিয়াকশন ভাবো। ধরো এ প্লাস, মানে আসলে যেটা হচ্ছে যে আমি প্রথমে বলে নিই যে আমরা শুধু রিভার্সেবল রিয়াকশন ভেবেছি আর শুধু কনজিকিউটিভ রিয়াকশন ভেবেছি। এখন আমি একটা ভাববো যে একটা রিয়াকশন যেখানে তোমার কনজিকিউটিভনেসটা এবং রিভার্সিবিলিটিটা দুটো একসাথে আছে। ধরো এ প্লাস বি থেকে একটা এক্স তৈরি হচ্ছে। এবার সেই এক্সটা ধরে নাও তোমার, আমি দুটো স্টেপে আলাদা করে ভাগ করে করে লিখছি আর কি, করে ধরো তোমার লেসে প্রোডাক্ট হচ্ছে। তাহলে এ একটা রিয়াক্টার, বি একটা রিয়াক্টার,
সে বেসিক্যালি একটা রিভার্সেবল রিয়াকশনের থ্রু দিয়ে একটা এক্স তৈরি করছে, তারপরে সেই এক্সটা হচ্ছে তোমার ফাইনালি তোমার প্রোডাক্টে যাচ্ছে। আচ্ছা ধরে নাও এর এই ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট K1, এর জন্য ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট K-1, আর এক্স থেকে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে তার ধরে রেট কনস্ট্যান্ট হচ্ছে তোমার K2, ঠিক আছে? আচ্ছা এবারে এই যে আচ্ছা আচ্ছা প্রথমে বলি যে এবারে এই টাইপের যদি মেকানিজম হয় সেখানে রিভার্সিবিলিটিও আছে এবং কনজিকিউটিভনেসও আছে, মানে এ প্লাস বি থেকে এক্স হচ্ছে আবার এক্স থেকে প্রোডাক্ট হচ্ছে। আবার দেখো এ প্লাস বি এক্স যেটা তৈরি করলো, যেটাকে আমি অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলছি আর কি, সেই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা কিন্তু রিঅ্যাক্ট্যান্টের সঙ্গে ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এরকম একটা মেকানিজম নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, যেখানে এক্সটা হয়তো অতটা স্টেবল নয়, এক্সটাকে তুমি জাস্ট নাম দিতে পারো একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এরকমভাবে, বা ইন্টারমিডিয়েট এইভাবে তুমি নাম দিতে পারো। অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এরকমভাবে ভাবতে পারো, অথবা এটা হতে পারে একটা ইন্টারমিডিয়েট তৈরি হতে পারে। মানে তুমি কিন্তু ওভারঅল রিয়াকশনটাকে লেখো, তাতে আলটিমেটলি এ প্লাস বি থেকে কিন্তু প্রোডাক্টই তৈরি হচ্ছে, এক্স প্রথম স্টেপে তৈরি হচ্ছে, পরের স্টেপে ভেঙে গিয়ে কিন্তু দিনের শেষে দেখবে কিন্তু সাফিসিয়েন্ট টাইম তুমি অ্যালাউ করো, এক্স প্রায় থাকবেই না, এরকম একটা সিচুয়েশন আর কি। আচ্ছা এবারে এই ধরনের রিয়াকশনে তোমার দুটো পসিবিলিটি হতে পারে। প্রথম পসিবিলিটি আমি প্রথমে আলোচনা করে নিই, সেটা হচ্ছে এই যে এ প্লাস বি তারা যে এক্স তৈরি করছে ভায়া রেট কনস্ট্যান্ট K1 আর ব্যাকওয়ার্ড রিয়াকশনটা K-1, এই ইকুইলিব্রিয়ামটা ভীষণ ফাস্ট। মানে এই যে রিয়াকশনসটা মানে K1 এবং K-1 দুটোই খুব বেশি, এবং তোমার এবং এই ইকুইলিব্রিয়ামটা ভীষণ কুইকলি অ্যাটেন্ড করে যায়, ঠিক আছে এইটা। আর এক্স থেকে যে ফাইনালি প্রোডাক্ট তৈরি হলো তোমার, ধরে নাও প্রোডাক্ট আমি পি দিয়ে এক্সপ্রেস করছি আর কি, সেটা বেশ স্লো রিয়াকশন। তাহলে প্রথমটা ফাস্ট আর পরেরটা স্লো, এরকম একটা সিচুয়েশন ধরো। আর যদি এরকম হয় তাহলে তোমাকে কি করতে হবে, এই রিয়াকশনটাকে যদি স্টাডি করতে হয় তাহলে প্রথমেই হচ্ছে যে এই ইকুইলিব্রিয়ামটা আগে কনসিডার করে নিতে হবে। তাহলে কনসিডার দ্য ইকুইলিব্রিয়াম ফার্স্ট, কনসিডার দ্য ইকুইলিব্রিয়াম স্টেট ফার্স্ট। প্রথমে ইকুইলিব্রিয়াম স্টেটটাকে তুমি প্রথমে ভেবে নাও, সেটা কি? দেখো এইটার জন্য তুমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে বলো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি ক্যাপিটাল কে দিয়ে এক্সপ্রেস করছি, সেটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট K-1। এটা কি হবে না, তুমি যদি এইরকমভাবে করো যে এক্স এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই হচ্ছে তোমার এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, ল মাস অ্যাকশন অনুযায়ী আমি এইরকমভাবে লিখলাম। তাহলে এই যে প্রথম ইকুইলিব্রিয়ামটা কিন্তু খুব কুইকলি অ্যাটেন্ড করে গেছে, তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা যেটা বেসিক্যালি ফরওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট বাই ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট কনস্ট্যান্ট, সেটা কি হবে না এক্স এর কনসেন্ট্রেশন বাই এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন। এবং এইখান থেকে তুমি কি করলে প্রথমে যে এক্স এর কনসেন্ট্রেশনটা বের করে নাও, সেটা কি হয়ে যাচ্ছে না K1 বাই K-1 ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন। অর্থাৎ ইকুইলিব্রিয়ামটা প্রথমে কনসিডার করে তুমি কি করলে না জাস্ট এক্স এর কনসেন্ট্রেশনটা তুমি শুরুতেই বের করে নেবে। আর এবারে সেকেন্ড স্টেপে রেট অফ দ্য রিয়াকশন বা রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট যদি তুমি বের করতে চাও, রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট ধরো ভি বললে তুমি, এটা সেটাকে ডিপি বাই ডিটি লিখতে পারো বা জাস্ট সিম্পলি ভি বলছো, সেটা কি হবে না প্রোডাক্টটা তৈরি হচ্ছে এক্স থেকে ভায়া রেট কনস্ট্যান্ট K2, তাহলে ডিপি বাই ডিটি যেটা ভেলোসিটি অফ দ্য রিয়াকশন সেটা হয়ে যাবে কি K2 ইন্টু তোমার এক্স এর কনসেন্ট্রেশন এটা। আচ্ছা যে এক্স এর কনসেন্ট্রেশনটা তুমি আগে জাস্ট বের করে রেখেছো, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে যে ভিটা যেটা হয়ে যাচ্ছে সেটা যে K2, এটা K1 বাই K-1 ইন্টু এ এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন। এটা এই যে এখানে দেখো এক্সটা হচ্ছে K1 বাই K-1 এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, তাহলে রেট অফ দ্য রিয়াকশন K2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন মানে K1 K2 বাই K-1 ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, এইটা হয়ে গেল। তো তুমি এক কাজ করো, এই ভিটাকে তুমি একটা একটা এফেক্টিভ রেট কনস্ট্যান্ট লেখো কে এফেক্টিভ, এইটা কিন্তু এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন হলো। তাহলে দেখো ওভারঅল রিয়াকশনটা কিন্তু একটা সেকেন্ড অর্ডার রিয়াকশন, এটিকে সেকেন্ড অর্ডার রিয়াকশন, সেকেন্ড অর্ডার রিয়াকশন এইটা। আর দ্য এফেক্টিভ রেট কনস্ট্যান্ট ইজ গিভেন বাই কে এফেক্টিভটা হচ্ছে K1 K2 বাই K-1, তাহলে K1 K2 বাই K-1 হয়ে যাচ্ছে তোমার জাস্ট এফেক্টিভ রেট কনস্ট্যান্ট। তাহলে কি হলো না প্রথমটা যদি ফাস্ট হয় পরেরটা যদি স্লো হয়, তাহলে
তখন তোমাকে প্রথমেই ইকুইলিব্রিয়ামটাকে ভেবে নিতে হবে, ইকুইলিব্রিয়ামটাকে ভেবে নিয়ে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশনটাকে বের করে নিতে হবে, তারপরে রেট অফ দ্য রিয়াকশনস তুমি লিখলে, লিখে এই এই জিনিসটা তোমার দাঁড়ালো। ঠিক আছে, আচ্ছা এবারে আমি জাস্ট আসছি কেস 2-তে। আর একটা পসিবিলিটি কি হতে পারে? আর একটা পসিবিলিটি এরকম, ধরো এ প্লাস বি এই রিভার্সিবল রিয়াকশনের থ্রু দিয়ে এক্স তৈরি করলো, এক্সটা তোমার দিনের শেষে প্রোডাক্টে চলে গেল, এইটা রেট কনস্ট্যান্ট K1, এটা রেট কনস্ট্যান্ট K-1, এটা রেট কনস্ট্যান্ট হচ্ছে K2, আর এইটা হচ্ছে তোমার স্লো। এই যে ইকুইলিব্রিয়াম স্টেপটা হচ্ছে স্লো, ফাস্ট হচ্ছে তোমার বেসিক্যালি পরেরটা। আগেরটা দেখো, আগেরটা ছিল ইকুইলিব্রিয়াম স্টেপটা হচ্ছে ফাস্ট, পরেরটা স্লো, এখন উল্টোটা, প্রথমটা স্লো, পরেরটা হচ্ছে ফাস্ট। তাহলে এই পার্টিকুলার কেসে কি করতে হবে না, দেখো এখানে এক্স তৈরি হওয়ার সাথে সাথে যেহেতু K2টা হচ্ছে খুব বড়, তাহলে সে কি হচ্ছে খুব কুইকলি ভেঙে চলে যাচ্ছে, তার মানে এক্স তার কনসেন্ট্রেশন উইথ টাইম চেঞ্জ হবে না। তাহলে এক্স এইটা মানে অন্যভাবে বলতে গেলে কনসেন্ট্রেশন অফ এক্স বলা ভালো। আচ্ছা আচ্ছা লিখি দিই, এক্স বিইং এ শর্ট লিভড অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, শর্ট লিভ মানে তৈরি হওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে আর কি, যেটা আমি আগের দিনে তোমার কনজিকিউটিভ রিয়াকশনের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে যদি এমন হয় যে এ থেকে বি হচ্ছে, বি থেকে সি হচ্ছে, বি থেকে সি যদি খুব কুইকলি চলে যায়, তাহলে বি এর কনসেন্ট্রেশনটা অনেকটা বাড়ার সুযোগটা পাচ্ছে না, বি তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু তোমার বেসিক্যালি ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। সেরকম সিচুয়েশন, এক্স বিইং এ শর্ট লিভড activated complex, its concentration does not change appreciably with time, সময়ের সাথে সাথে তার কনসেন্ট্রেশনটা কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে না, ইটস কনসেন্ট্রেশন ডাজ নট চেঞ্জ অ্যাপ্রিসিয়েবলি উইথ টাইম। ঠিক আছে, তা কি দাঁড়াচ্ছে, তখন তুমি কি এটা লিখতে পারছো dx বাই dt, এটাকে তুমি জিরো লিখতে পারবে তখন। তাহলে যদি এক্স এর কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে অ্যাপ্রিসিয়েবলি চেঞ্জ না হয়, dx বাই dt ইকুয়াল টু জিরো। আচ্ছা এবারে খেয়াল করে দেখো যে এক্সটা dx বাই dt অ্যাকচুয়ালি কি, কারণ এক্সটা তৈরি হচ্ছে ভাই রেট কনস্ট্যান্ট K1, এর কনসেন্ট্রেশন বি এর কনসেন্ট্রেশন এটা দিয়ে, আর এক্সটা ভেঙে যাচ্ছে ভাই রেট কনস্ট্যান্ট K-1 এখানে, এখানে ভেঙে যাচ্ছে এক্সটা ভাই রেট কনস্ট্যান্ট K2, তাহলে মাইনাস K-1 এক্স এর কনসেন্ট্রেশন মাইনাস K2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। তো সেইখান থেকে এক্স এর কনসেন্ট্রেশন কি পেলে তুমি, K1 বাই K-1 প্লাস K2 ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, এরকম দাঁড়ালো এক্স এর কনসেন্ট্রেশনটা। ঠিক আছে, মানে আগের ক্ষেত্রে তুমি দেখো এক্স এর কনসেন্ট্রেশন এইরকম বের করে দিয়েছিলে, এখন এক্স এর কনসেন্ট্রেশনটা তোমার কি বেরোলো না এরকম একটা বেরোলো। তাহলে ফাইনালি রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট কি হবে, রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট তুমি যদি ভি দিয়ে লেখো সেটা কি হচ্ছে K2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন, কারণ ফাইনালি প্রোডাক্টটা তৈরি হচ্ছে এক্স থেকে ভাই রেট কনস্ট্যান্ট K2, তাহলে K2 ইন্টু এক্স এর কনসেন্ট্রেশন, তাহলে কি দাঁড়াচ্ছে এটা দেখো K1 K2 বাই K-1 প্লাস K2 ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, এটা হলো, এটা হয়ে যাচ্ছে তোমার K এফেক্টিভ প্রাইম ইন্টু এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন, এটা হলো, এটা হচ্ছে তোমার ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। তো দেখো আবার তুমি একটা সেকেন্ড অর্ডার কাইনেটিক্সই পেলে, যেখানে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট হচ্ছে K এফেক্টিভ প্রাইম, তাহলে দিস ইজ এগেইন এ সেকেন্ড অর্ডার রিয়াকশন, this is again a second order reaction with effective rate constant with effective rate constant K1 K2 by K-1 plus K2। ঠিক আছে, এটা তো দেখো তুমি যদি আলটিমেটলি ফাইনাল ইকুয়েশনটা দেখো, এখানে K এফেক্টিভ A ইন্টু বি, এখানেও হচ্ছে তোমার K এফেক্টিভ ইন্টু A ইন্টু বি, কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এই যে ওই ক্ষেত্রে আগের ক্ষেত্রে যে এফেক্টিভ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে ফর্মটা ছিল, এখন কিন্তু তোমার
তোমার এফেক্টিভ রেট কনস্ট্যান্টের ফর্মটা কিন্তু পাল্টে গেছে। আগেরটা ছিল কি? আগেরটা ছিল হচ্ছে তোমার দেখো K1 K2 বাই K মাইনাস 1, এখন কি হয়েছে? K1 K2 বাই K মাইনাস 1 প্লাস K2। তুমি দেখো এইখান থেকে আগেরটা পেয়ে যেতে পারো যে যদি K মাইনাস 1টা মাঝ গ্রেটার দ্যান K2 হয়ে যায়। তার মানে যেটা হচ্ছিল যে যদি যদি তোমার সামহাও এই প্রথম স্টেপটা পর্যন্ত ফাস্ট হয়ে যেত, অর্থাৎ এক্স তৈরি হওয়ার পরে এক্স হচ্ছে এ আর বিতে ফিরে যাওয়া, এক্স হচ্ছে প্রোডাক্টে চলে যাওয়া। যদি এক্সটা খুব তাড়াতাড়ি হচ্ছে এ আর বিতে ফিরে যায় আর কি, K মাইনাস 1টা মাঝ গ্রেটার দ্যান K2 হয়ে যায়, তখন হচ্ছে প্রথমটা ফার্স্ট ইকুইলিব্রিয়াম হয়ে যাবে, পরেরটা স্লো হয়ে যাবে। তখন দেখো তোমার এই যে করসপন্ডিং যে মানে তোমার এই যে করসপন্ডিং এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা, আগে যে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট সেই রেট কনস্ট্যান্টে রিডিউস করে যাবে। তাহলে এবারে এই যে দুটো পসিবল অ্যাপ্রোচ হলো, ফার্স্ট যে অ্যাপ্রোচে না, ফার্স্ট অ্যাপ্রোচে যে এক্সটা, ফার্স্ট যে অ্যাপ্রোচটাকে নেওয়া হয়েছে না, এই ফার্স্ট অ্যাপ্রোচে এই যে এক্সটাকে বলা হবে তোমার আরহেনিয়াস কমপ্লেক্স। তাহলে এক্সটাকে বলা আরহেনিয়াস কমপ্লেক্স। আর এই যে অ্যাপ্রক্সিমেশনটা তুমি ইউজ করলে, যে প্রথমে ইকুইলিব্রিয়ামটাকে কনসিডার করে নাও, ইকুইলিব্রিয়ামটাকে কনসিডার করে নেওয়ার পরে হচ্ছে তুমি ওই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশনটাকে বের করে ফেলো, তারপরে ফাইনালি হচ্ছে রেট অফ দ্য রিয়াকশনটাকে লেখো। এই যে অ্যাপ্রোচটা, দিস অ্যাপ্রক্সিমেশন is called the rate determining step RDS approximation. This is the RDS approximation. তো প্রথম যে অ্যাপ্রোচটা, this is the rate determining step approximation or the RDS approximation. আর পরে যেটা দেখো, এইটা যেটা তুমি করলে, এইখানে যে তোমার এক্সটাকে বলা হয় ভ্যান ডফ কমপ্লেক্স। আগেটা ছিল আরহেনিয়াস কমপ্লেক্স, আর এখানে এক্সটা বলে ভ্যান ডফ কমপ্লেক্স। আর দিস অ্যাপ্রক্সিমেশন ইজ কল্ড the steady state approximation. This is the steady state by SS approximation. তাহলে একটা হচ্ছে তোমার আগেরটা ছিল হচ্ছে তোমার RDS অ্যাপ্রক্সিমেশন, এটা হচ্ছে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে? তো দেখো তাহলে দুটোর মধ্যে তফাৎটা বুঝতে পারছো? কখন তুমি মানে কোনটাকে আরহেনিয়াস কমপ্লেক্স বলছো, কোনটাকে ভ্যান ডফ কমপ্লেক্স বলছো, কখন তোমার RDS অ্যাপ্রক্সিমেশন, কখন স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন হবে, সেটা সম্বন্ধে ব্যাপারটা পরিষ্কার তো? তাহলে এরকম একটা মেকানিজম যদি থেকে যায়, যেটা আমি এখানে লিখেছি আর কি, এই টাইপের যদি মেকানিজম থেকে যায়, হ্যাঁ, একটা টিপিক্যাল মেকানিজম, তাহলে কিন্তু তুমি যে সবসময় স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন বা সবসময় RDS অ্যাপ্রক্সিমেশন ইউজ করে দেবে সেরকম নয়। তোমাকে জাস্ট বুঝে নিতে হবে যে কোনটা ফাস্ট কোনটা স্লো। যদি ইকুইলিব্রিয়াম স্টেপটা ফাস্ট হয়, পরের স্টেপটা স্লো হয়, তখন তোমাকে RDS অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হবে। আর যদি উল্টোটা হয়, যে পরের ক্ষেত্রে যেটা বললাম আর কি, প্রথমটা স্লো আর পরেরটা যদি ফাস্ট হয়, তখন তোমাকে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হবে। ঠিক আছে? বোঝাতে পারলাম জিনিসটা? হ্যাঁ স্যার। স্যার এক্স এর কনসেন্ট্রেশনটা কেন চেঞ্জ করছে না ওটা একটু বুঝতে পারলাম না।
স্যার আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, মানে ভয়েস আসছে না। এখন যাচ্ছে না? তাও যাচ্ছে না? হ্যাঁ স্যার, এখন এবার পাচ্ছি। আসছে, এর আগে আসছিল না। যা বাবা, এতক্ষণ ধরে আমি চিৎকার করে যাচ্ছি, মানে কারো কোনো এ নেই। মানে স্যার যে আপনি প্রশ্নটা, গ্রাফটা আঁকুন। হ্যাঁ যে হ্যাঁ প্রশ্নটা স্যার, আমি করলে, করেছিলাম। হ্যাঁ সেটাই তো বলছি, তো তোমাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি কিছু শোনা যাচ্ছিল না, ও কিছু আচ্ছা শোনা যাচ্ছিল না আসলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি বলছি আগের দিনের ক্লাসটা করেছো না করনি? না স্যার, আমি তো ভিডিওগুলো দেখেছিলাম। আমি শুরুতে ওই কেমিক্যাল কাইনেটিক্স এর সময় জয়েন করিনি তখন। কালকে কালকে মানে গত শুক্রবারে ক্লাসটা করেছো না করনি? করনি তাই না তো? না, করিনি। সেটাই বলো। ওই মাঝে সাঝে ক্লাস করলে তার কোনো প্রশ্নেরই কোনো উত্তর দেওয়া হবে না, ঠিক আছে? হ্যাঁ, যারা রোজ ক্লাস করে তাদেরই প্রশ্নের উত্তর দেওয়া হয়, আদারওয়াইজ কারো কোনো প্রশ্নের উত্তর দেওয়া হয় না। মানে হঠাৎ করে একদিন এসে যদি মনে হয় যে ক্লাস বুঝতে পারি না, তার কে কার দায় নেবে বলো তো? হ্যাঁ, মানে একটা মানুষ মানে কবার পড়াবে একটা জিনিস? হ্যাঁ, তোমার ইচ্ছা হলে তুমি ক্লাস করবে, ইচ্ছা না হলে ক্লাস করবে না, এটা তো কোনো মানে দাঁড়াচ্ছে না। হ্যাঁ, লেখাপড়াটা একটা খুব সিরিয়াস ব্যাপার। হ্যাঁ, লেখাপড়াটা একটা হোল টাইম ব্যাপার, এটা হচ্ছে সিরিয়াস ব্যাপার। এখানে প্রত্যেকদিন ক্লাস করতে হয় এবং ব্যাপারটা খুব এক্সট্রিমলি সিরিয়াসলি নিতে হয়, ঠিক আছে? এটা দেখো, মানে আমরা আগের দিনে যখন এই কনজিকিউটিভ রিয়াকশন স্টাডি করেছিলাম, এ প্লাস বি, বি থেকে সি, এরকম একটা জিনিস কনসিডার করেছিলাম যে ধরো তোমার এখানে কি হচ্ছে, এক্স তৈরি হচ্ছে এ এবং বি থেকে, আবার এক্স তোমার ভেঙে যাচ্ছে ধরো। আচ্ছা, যদি এমন হয়ে যায় যে এক্স থেকে এই বি ভেঙে যাওয়াটা হচ্ছে খুব খুব ফাস্টার হয়ে যায়, মানে কে টুটা যদি খুব খুব বেশি হয়ে যায়, তাহলে কি হচ্ছে? যেটা হচ্ছে যে তোমার ধরো বি প্রথমে তৈরি হলো, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সে তো ভেঙে চলে যাচ্ছে, তাহলে তার কনসেন্ট্রেশনে বাড়ার কোনো সুযোগ পাচ্ছ না তুমি। যতটুকু তৈরি হলো পুরো ভেঙে চলে যাচ্ছে, কতটুকু তৈরি হচ্ছে ভেঙে চলে গেছে, আর দিনের শেষে সে একদম আস্তে আস্তে তোমার জিরো হয়ে যাবে। তোমার দেখো এই যে পুরো জায়গাটাগুলো তুমি কি দেখতে পাচ্ছ না, বি যতটা তৈরি হচ্ছে জাস্ট পুরোটাই ভেঙে চলে গেল বলে বি এর কনসেন্ট্রেশন উইথ টাইম তোমার কনস্ট্যান্ট রয়ে গেল, অর্থাৎ ডিবি বাই ডিটিটা সেটা তোমার জিরো হয়ে গেল। তার মানে যদি কোনো একটা শর্ট লিভড ইন্টারমিডিয়েট থাকে যেটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যায়, তার কনসেন্ট্রেশনটা অনেক বেশি বা ম্যাক্সিমামে যাওয়ার প্রায় সুযোগই পায় না। আমি একটা এক্সাম্পলও দিয়েছিলাম, যে আমি বলেছিলাম যে যদি এরকম একটা সিচুয়েশন হয় যে তোমার ধরো হ্যাঁ তুমি স্যার, খুব, ওটা শুনেছিলাম। হ্যাঁ, ওইটা হ্যাঁ তা খুব মনে কম পড়েছে, টাকা রোজগার বুঝতে করো, পেরেছি। প্রচন্ড কম টাকা রোজগার করো, আর তোমার মুখ চেয়ে ধরো অনেকে বসে আছে, তখন কি হবে? তুমি টাকাটা বাড়িতে আনার সঙ্গে সঙ্গেই দেখবে তোমার এত পাওনাদার তোমার জন্য বসে আছে, যে সঙ্গে সঙ্গে টাকাটা তোমার চলে গেছে। সেখানে কি হবে, কখনই তোমার টাকাটা জমে 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 তোমার ব্যাংক ব্যালেন্স হলো, সেটা তুমি কখনোই দেখতে পাবে না। তো সেই ধরনের সিচুয়েশন যদি তোমার বিটা হচ্ছে শর্ট লিভ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স হয়, তাহলে কিন্তু বি এর কনসেন্ট্রেশনটা ওরকম অনেকটা বাড়বে, সেই সুযোগ তোমার নেই। বি তৈরি প্রথমে একটা তৈরি হলো, তৈরির সঙ্গে সঙ্গে সে ভেঙে যাচ্ছে বলে ওই তোমার আর কি ওই দিন আনে দিন খাই টাইপের একটা সিচুয়েশন জাস্ট হবে আর কি। তো তখন দেখো এই বড় সময় জুড়ে কি দেখতে পাচ্ছ, বি এর কনসেন্ট্রেশন উইথ টাইম প্রায় চেঞ্জ হচ্ছে না, সেখানে ডিবিডিটিটা জিরো হচ্ছে, ঠিক আছে? তো বুঝতে পারলে কেন হ্যাঁ এই স্যার, ডিএক্স বাই, হ্যাঁ। এখানে এখানে ডিবিডিটি মানে এখানে হচ্ছে ডিএক্সডিটি আর কি, মানে এই পার্টিকুলার কেসে, মানে আমি ওইখানে ডিবি লিখেছিলাম, এখানে তো তোমার বেসিক্যালি এক্স। তাহলে এক্স এর কনসেন্ট্রেশন উইথ টাইম যখন তুমি প্লট করছো, তখন দেখো এই ধরনের সিচুয়েশন দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝেছি। বুঝেছো? হুম, এটা। আর কারো কিছু অসুবিধা আছে বুঝতে? তোর কোন কলেজ রে, তোকে যে বকলাম এত? স্যার, লেডি ব্রেবন। লেডি ব্রাহ্মণের কলেজে কেমিক্যাল কাইনেটিক্স কে পড়াচ্ছে, পাপিয়া দি না সুকন্যা দি? না না, ম্যাম ওই গ্যাস লজ ওটা পড়িয়েছেন, ওটা সোমা ম্যাম সমাধি পড়াচ্ছে, পড়িয়েছেন। হ্যাঁ এই কেমিক্যাল, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ মানে ওই ভিডিওগুলো তো দেখেছিস বলছিস, আর একবার দেখে নিবি। হ্যাঁ, দেখেছি হ্যাঁ আমি, হ্যাঁ, মনে পড়েছে ওই জায়গাটা একটু গুলিয়ে হুম গেছে। হুম, ঠিক আছে ঠিক আছে। না না, কোশ্চেন করবি, অবশ্যই করবি। আমি আসলে আমি 4বার মানে 5বার 6বার জিজ্ঞেস করছি, তোরা আমার কথা শুনতে পাসনি যে তুই মানে ক্লাসটা করেছিলি কিনা, আগের দিনের ক্লাসটা করেছিলি কিনা। তাহলে কি হচ্ছে, আমাকে এত কিছু বলতেই হতো না। আমি আগের দিন ওই গল্পের কথাটা বললি, তুই সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছিস, ও আচ্ছা 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 ওইটা তো, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। মানে স্যার, ওটা কারেকশন করতে, ভিডিওতে বলেছেন, হ্যাঁ ওটা আমি হ্যাঁ হ্যাঁ, শুনেছি, ঠিক আছে ঠিক মনে আছে পড়ে ঠিক আছে যাচ্ছে। ঠিক আছে। রাগ করিস না বাবা। হ্যাঁ, আমি একটুখানি এই সুগারের রুগী বলে একটুখানি খ্যাট খ্যাট করি খুব, ঠিক আছে? খ্যাচার 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 করি। হ্যাঁ, খ্যাচখ্যাচারিটা বেশি গুরুত্ব দিবি না। আচ্ছা চলো, তাহলে বোঝা গেল তো, এটা করা অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা, আমি আচ্ছা এক কাজ করি, মানে তুমি তো বুঝেছো বলছো, আমি এর বেসিসে না একটা পার্টিকুলার প্রবলেম দিই, তুমি প্রবলেমটাকে করো তো, একটা হোমওয়ার্ক দিই,
এটা বাড়িতে কষবে। প্রবলেম দেওয়া যাক। বলছি যে থার্মাল ডিকম্পোজিশন অফ of ozone follows the mechanism বলে এরকম ধর আমি লিখছি O3 একটা রিভার্সেবল রিয়াকশনের থ্রু দিয়ে, যেখানে ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট K1, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট K-1 থেকে তোমার ডিসোসিয়েট করে O2 প্লাস O তৈরি করলো, এবং এই ইকুইলিব্রিয়ামটা হচ্ছে ফার্স্ট ইকুইলিব্রিয়াম। তারপরে যেটা হলো যে এই O3 সে আবার অক্সিজেন ফ্রি র্যাডিক্যালের সাথে যুক্ত হয়ে ভাই রেট কনস্ট্যান্ট K2 তোমার কি দিচ্ছে, দিচ্ছে তোমার 2O2 দিল। এই স্টেপটা হচ্ছে তোমার স্লো। এইটা আচ্ছা, এবার আমি তোমাকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই যে obtain an expression for rate of the reaction, এই রিয়াকশনটার জন্য to show that the order of the reaction with respect to কে কে রিয়াকট্যান্ট আছে, O3 আছে আর O2 আছে, respect to O3 and O2 are 2 and -1 respectively। এইটা। আর তার সঙ্গে আমি যেটা বলছি, হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন, হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন, ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন সেটা তোমার কত, তাহলে হোয়াট ইজ দ্য ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এইটা একটা পার্টিকুলার প্রবলেম দিচ্ছি, দেখো একদম পরিষ্কার খাপে খাপে পুরো পড়ে যাচ্ছে। প্রথমটা ফার্স্ট ইকুইলিব্রিয়াম, পরেরটা স্লো। তোমাকে কি করতে হবে, এর জন্য RDS অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হবে। তাহলে RDS অ্যাপ্রক্সিমেশন ইউজ করে তুমি জাস্ট এই পার্টিকুলার প্রবলেমটাকে এটা করে ফেলো। ঠিক আছে, তাই এটা আমি করে দিচ্ছি না, এটা হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, নিজেরা একটুখানি করবে। আচ্ছা, তাহলে চলো এবারে নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে তোমার ওই প্যারালাল আর সাইড আর সাইমালটেনিয়াস রিয়াকশন, সেটা নিয়ে এবারে জাস্ট একটুখানি আলোচনা করা যাক। এটা তাহলে এবারে নেক্সট আমরা করছি তোমার প্যারালাল অর সাইড রিয়াকশন। নেক্সট টপিক আমরা ঢুকে গেলাম। আচ্ছা, ধরো তোমার এরকম অনেক এক্সাম্পল তুমি দেখেছো, তোমাদের হয়তো অর্গানিক কেমিস্ট্রি বা ইত্যাদি পড়তে গিয়ে তোমার হয়তো ইন্টেনশন ছিল তুমি একটা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড নিয়েছো, সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড নিয়ে তাকে জাস্ট বেস দিয়ে ট্রিট করছো বা নিউক্লিওফাইল দিয়ে ট্রিট করছো, ধরো ওই মাইনাস দিয়ে তুমি ট্রিট করছো। তাহলে দু রকমের প্রোডাক্ট হতে পারে, এক হচ্ছে সাবস্টিটিউটেড প্রোডাক্ট হতে পারে, অর্থাৎ অ্যালকোহল তৈরি হতে পারে, আবার এলিমিনেটেড প্রোডাক্ট তৈরি হতে পারে, অর্থাৎ অ্যালকিন তৈরি হতে পারে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে দেখবে ডিপেন্ডিং অন দ্য রিয়াকশন কন্ডিশন, কখনো কখনো হচ্ছে অ্যালকোহলের পরিমাণ বেশি আর তোমার অ্যালকিনের পরিমাণ কম হচ্ছে, বা কখনো কখনো অ্যালকিনের পরিমাণ বেশি আর অ্যালকোহলের পরিমাণ কম হচ্ছে। তার মানে দেখো তোমার হয়তো ইন্টেনশন হচ্ছে কোনো একটা কিছু পেতে, অ্যালকোহলটা পেতে, তাহলে সাইড প্রোডাক্ট হিসেবে তোমার অ্যালকিন তৈরি হয়ে যাচ্ছে, অথবা তুমি এলিমিনেটেড প্রোডাক্ট অ্যালকিন তৈরি করতে চাইছো, দেখা গেল তোমার সাবস্টিটিউটেড প্রোডাক্ট অ্যালকোহল তৈরি হয়ে গেল। তাহলে এরকম সিচুয়েশন কিন্তু যত্রতত্র ঘটে আর কি। তাহলে সেরকম একটা জায়গা থেকে আমরা যে ব্যাপারটাকে ভাবছি, ধরে নাও এ একটা রিয়াক্ট্যান্ট, আর এ যে রিয়াক্টরটা সেইটা তোমার প্রোডাক্টে যাচ্ছে, সেটা সে বিও তৈরি করতে পারে, অথবা
সে তোমার সিও তৈরি করতে পারে, মানে জাস্ট এ বিও তৈরি করতে পারে, এ সিও তৈরি করতে পারে। আচ্ছা, বিটা তৈরি হচ্ছে যে রেট কনস্ট্যান্ট দিয়ে সেটা ধরে নাও k1, আর সি যেটা তৈরি হচ্ছে যেটা রেট কনস্ট্যান্ট দিয়ে সেটা ধরে নাও তোমার তোমার k2। ঠিক আছে, তাহলে বিটা তৈরি হচ্ছে তোমার এ থেকে ভাই রেট কনস্ট্যান্ট k1, আর সিটা তৈরি হচ্ছে ভাই রেট কনস্ট্যান্ট তোমার k2। ধরো ওই যেমন বললাম আর কি, এখানে তো রিঅ্যাক্ট্যান্ট হিসেবে তোমার সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড প্লাস ওএইচ মাইনাস আছে, তোমার বিটা হয়তো অ্যালকোহল হলো আর সিটা হচ্ছে তোমার অ্যালকিন হলো। ঠিক আছে, এই দুটো পসিবিলিটির কথা ভাবছি। আচ্ছা, এবারে ধরে নাও তোমার যে initially when t equal to 0, then a এর যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন সেটা স্মল a ধরো, b এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন কিছু ছিল না ধরে নাও, আর c এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন কিছু ছিল না সেটা তুমি ধরে নাও। ঠিক আছে, এটা ইনিশিয়ালি। আচ্ছা, এবারে অ্যাট এ টাইম t কি হচ্ছে, অ্যাট এ টাইম t কোন একটা টাইমে কি হচ্ছে, এর কনসেন্ট্রেশনটা a সেটাকে তুমি a মাইনাস এক্স এইভাবে লেখো, b এর কনসেন্ট্রেশনটা b লেখো, আর c এর কনসেন্ট্রেশন তুমি জাস্ট c লেখো। মানে বিটা কত সিটা কত সেটা আমি আর কিছু বলছি না, যে এর কনসেন্ট্রেশনটা আমি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এ লিখলাম, যেটা বেসিক্যালি a মাইনাস এক্স, আর এ যতটা ডিসঅ্যাপিয়ার করেছে বি আর সি মিলে ততটা তৈরি হয়েছে। কিন্তু এখানে আমি জাস্ট কিন্তু বলছি না যে তোমার বি এবং সি কতটা তৈরি হয়েছে, মানে আমি এইটুকু অন্তত বুঝতে পারছি যে এ যতটা ডিসঅ্যাপিয়ার করবে সেটাই হচ্ছে বি এবং সিতে ভাগ করে জাস্ট তোমার তৈরি হবে আর কি। এটুকু বুঝতে পারা যায়, মানে আমি এইটুকু জাস্ট বলতে পারছি বি এর কনসেন্ট্রেশন এবং সি এর কনসেন্ট্রেশন এইটা বেসিক্যালি কোনো একটা হাতে এখানে এক্স এর সঙ্গে সমান হবে, সাজ দ্যাট যে কোনো একটা টাইমে এর কনসেন্ট্রেশন প্লাস বি এর কনসেন্ট্রেশন প্লাস সি এর কনসেন্ট্রেশন এইটা কিন্তু জাস্ট ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ এ যেটা ছিল তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার ডিফারেন্সিয়াল রেট লটাকে লিখি। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এটা আমি দেখতে চাইছি, মাইনাস ডি এ বাই ডিটি। এটা কি হবে না, কি রেটে বি তৈরি হচ্ছে আর কি রেটে তোমার সি তৈরি হচ্ছে দুটো যোগফলের সঙ্গে সমান হবে, কারণ তোমার এ থেকেই বি আর সি তৈরি হচ্ছে, তাহলে তোমাকে দেখতে হবে যে কি রেটে বি তৈরি হলো প্লাস কি রেটে সি তৈরি হলো, এই দুটো যোগফল হবে তোমার কি রেটে বেসিক্যালি এ ডিসঅ্যাপিয়ার করছে। তুমি দেখো এখানে মাইনাস ডি এ বাই ডিটিটা হচ্ছে মাইনাস ডি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ডি এ মাইনাস এক্স বাই ডিটি, এটা কি হবে, আর ডিবি বাই ডিটি হচ্ছে তোমার বিটা তৈরি হচ্ছে এ থেকে ভাই রেট কনস্ট্যান্ট k1, অর্থাৎ k1 ইন্টু এ মাইনাস এক্স হলো, প্লাস সিটা তৈরি হচ্ছে এ থেকে ভাই রেট কনস্ট্যান্ট k2, অর্থাৎ k2 ইন্টু এ মাইনাস এক্স হলো। তার মানে কি দাঁড়াচ্ছে, এটা k1 প্লাস k2 ইন্টু এ মাইনাস এক্স হচ্ছে, আর এটাকে ভেঙে টেঙে লিখলে কি দাঁড়াবে না ডিএক্স বাই ডিটি হয়ে যাচ্ছে। ডিএক্স বাই ডিটি হচ্ছে k1 প্লাস k2 ইন্টু এ মাইনাস এক্স। এইটা যেটা হলো এইটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল রেট ল। দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল রেট ল। দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল রেট ল। ঠিক আছে, এটা dx by dt equal to k1 plus k2 into a minus x. This is the differential rate law. ঠিক আছে, এবারে দেখো তুমি যদি ইন্টিগ্রেটেড রেট লটাকে বের করতে চাও, dx by a minus x, এটা কত হচ্ছে না k1 plus k2 into dt। আর তুমি ইন্টিগ্রেট নাও, যখন টাইমটা 0 তখন এক্সটা তখন 0, যখন টাইমটা টি তখন এক্সটা হচ্ছে এক্স। তা কি দাঁড়াচ্ছে, এটা বাঁ দিকটা হয়ে যাবে ln a বাই a মাইনাস এক্স, এটা হয়ে গেল তোমার কত k1 প্লাস k2 ইন্টু টি। তাহলে এইটা হলো তোমার সোকল্ড এর জন্য ইন্টিগ্রেটেড রেট ল, এইটা হচ্ছে তোমার ইন্টিগ্রেটেড রেট ল। রেট ল। আর এখান থেকে আমি অনেকগুলো জিনিস করে ফেলতে পারছি। তাহলে প্রথম যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো, যে যদি কোন একটা পার্টিকুলার টাইমে এর কনসেন্ট্রেশন তুমি a মাইনাস এক্স বলো, সেটা কত হবে a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস k1 প্লাস k2 ইন্টু টি হবে। মানে এটাকে তুমি জাস্ট উল্টে দাও করে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে a মাইনাস এক্সটা হয়ে যাবে a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস k1 প্লাস k2 ইন্টু টি। অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিন্তু টাইমের সঙ্গে সঙ্গে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে উইথ দ্য রেট কনস্ট্যান্ট k1 প্লাস k2।
মানে একটা যদি শুধুমাত্র রিয়াক্ট্যান্ট থেকে একটা স্টেপে প্রোডাক্ট তৈরি হতো তাহলে জাস্ট e⁻k ইন্টু টি লিখতে এবং তার বদলে a ইন্টু e⁻k1 + k2 ইন্টু টি। তাহলে এইটা হচ্ছে মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন উইথ টাইম কেমন করে ভ্যারি করবে সেটা হচ্ছে তোমার এইটা। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার হাফ লাইফ টাইমটা এখান থেকে বের করে ফেলতে পারছো। হাফ লাইফ টাইমটাকে তুমি টি হাফ বলো তাহলে কত হয় এটা 0.693/k1 + k2। মানে এরকম ইন্ডিকেটর এলে তো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স হয়। তখন হাফ লাইফ টাইম মানে কি, যখন টি ইকুয়াল টু টি হাফ হবে তখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন অর্ধেক হবে। তাহলে তুমি এখানে বসাও না, টি যখন টি হাফ তখন a-x হচ্ছে a/2, তার মানে ln2/k1 + k2, অর্থাৎ টি হাফটা হচ্ছে 0.693/k1 + k2 এটা। আচ্ছা, এবং শুধু তাই না, এক্ষেত্রে তুমি অ্যাভারেজ লাইফ টাইমও বের করতে পারবে। মানে এর যে অ্যাভারেজ লাইফ টাইম হচ্ছে তুমি যদি টি অ্যাভারেজ করো সেটা 1/k হতো, অর্থাৎ 1/k1 + k2। এটা হচ্ছে তোমার অ্যাভারেজ লাইফ টাইম। তার মানে জাস্ট একদম ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে যেমন যেমন জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি সেরকমই দেখতে, শুধু রেট কনস্ট্যান্টটা k এর বদলে এখন k1 + k2 হয়ে গেছে। ঠিক আছে, এটা এই কতগুলো জিনিস আমি বললাম। আচ্ছা, এবারে আমি একবারে বি এবং সি কনসেন্ট্রেশন মানে এ বি সি তিনজনের কনসেন্ট্রেশন প্রোফাইলের ছবি একসাথে আঁকবো বলে আমি সেটার অ্যাডিশনালি মানে এক্ষুনি করছি না আর কি, সেটাকে বি মানে ছবিটা এক্ষুনি আঁকছি না, আমি আগে বি এবং সি এর কনসেন্ট্রেশনগুলোকে বের করে নিই, তারপরে হচ্ছে ছবিটাকে আমি আঁকবো। ঠিক আছে, এটা মানে আমি এইটুকু জাস্ট একটা জিনিস একটু শুধু করে দিতে পারি, সেটা হচ্ছে যে মানে এই যে সকল রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন উইথ টাইম কেমন করে যাচ্ছে সেই ছবিটা না এঁকে আমি এই ছবিটা অন্তত করে ফেলতে পারি। ln a/a - x সেইটাকে যদি তুমি টাইমের রেসপেক্টে প্লট করো তাহলে কি হচ্ছে, একটা স্ট্রেট লাইন হচ্ছে যার স্লোপটা হয়ে যাচ্ছে কত k1 + k2। স্ট্রেট লাইন হচ্ছে উইথ দ্য স্লোপ k1 + k2। ঠিক আছে, স্লোপটা হচ্ছে তোমার হয়ে যাচ্ছে k1 + k2। এটা মানে এটা একটা ইকুয়েশন, আমি একটুখানি বলে রাখি, মানে k1 + k2 এটাকে স্লোপ হচ্ছে, এটা একটা ইকুয়েশন আমি লিখে রাখি কারণ এই ইকুয়েশনটা আমার পরে কাজে লাগবে। মানে দেখো, তুমি ln a/a - x ভার্সেস টি প্লট থেকে তুমি আলাদা আলাদা করে k1 k2 বের করতে পারলে না, কিন্তু k1 + k2 টাকে বের করতে পেরেছো। এবার আরেকটা যদি k1 k2 দিয়ে যদি আরেকটা ইকুয়েশন আমি পেয়ে যাই, তখন হচ্ছে তুমি সেই দুটো ইকুয়েশনের হেল্প নিয়ে k1 এবং k2 কে আলাদা করে বের করতে পারবে। এবারে এই k1 এবং k2 আলাদা যে তোমার একটা ইকুয়েশন থাকে যেখানে k1 k2 রিলেট করে একটা অন্য ইকুয়েশন, সেই অন্য ইকুয়েশনটা কি করে পেতে পারি সেটা আমি পরে তোমায় দেখাচ্ছি। আচ্ছা, তুমি এবারে দেখে নাও যে রেট অফ ফরমেশন অফ বি যদি তুমি দেখো সেটা কি হবে। রেট অফ ফরমেশন অফ বি তুমি নিশ্চয়ই dv/dt এরকম ভাবে লিখবে। এটা কি হয়ে যাচ্ছে k1 ইন্টু ওই মুহূর্তে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, কারণ এ থেকে বি হচ্ছে ভাই রেট কনস্ট্যান্ট k1, তো তাহলে রেট অফ ফরমেশন অফ বি dv/dt কি হবে k1 ইন্টু এ। আচ্ছা, এবারে k1 এর কনসেন্ট্রেশন হবে a ইন্টু e⁻ k1 + k2 ইন্টু টি। এটা তাহলে এখান থেকে তুমি দেখো dbটা তুমি পেলে কত k1a e⁻ k1 + k2 ইন্টু টি ইন্টু dt। এটা যখন টাইমটা 0 তখন বি এর কনসেন্ট্রেশন 0 হলো, যখন টাইমটা টি তখন বি এর কনসেন্ট্রেশন বি হয়েছে। এখান থেকে বিটা বের করে নাও k1a। আচ্ছা, এটা ইন্টিগ্রেট করলে কত হয় e⁻ k1 + k2 ইন্টু টি ডিভাইডেড বাই মাইনাস k1 + k2, লিমিটটা বসলো কত না 0 থেকে টি অবধি। তাহলে কি দাঁড়াচ্ছে k1a/k1 + k2 ইন্টু 1 - e⁻ k1 + k2 ইন্টু তোমার টি। এটা তাহলে দেখো যে বি এর কনসেন্ট্রেশনটা সেটা টাইমের সাথে সাথে কেমন করে যাচ্ছে না এইরকম করে যাচ্ছে। তাহলে এর কনসেন্ট্রেশনটা এইরকম ভাবে গিয়েছিল, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন উইথ টাইম তোমার এরকম ভাবে গিয়েছিল, মানে শুরুতে তোমার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এ ছিল, তারপরে এক্সপোনেনশিয়ালি ডিকে করছিল, কিন্তু এই পার্টিকুলার কেসে কিন্তু ওটা আস্তে আস্তে বাড়তে থাকবে। মানে যখন টাইম t = 0
তখন দেখো ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 মাইনাস 1 0 হয়ে গেল, তাহলে বি এর কনসেন্ট্রেশন 0 ছিল। এবার সময় যখন এগোবে, মানে যখন তুমি ধরো when টিটা টেন্ডস টু ইনফিনিটি, দেন বি এর কনসেন্ট্রেশন বি সাফিক্স থেকে ইনফিনিটি তুমি দাও, এটা কি দাঁড়াবে বলো তো? তুমি এক কাজ করো, যে ওই যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে তুমি জাস্ট টি এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দাও, তাই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সেটা 0 হয়ে গেল, তাহলে জিনিসটা কত বেরোলো? k1a বাই k1 প্লাস k2, এটা তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার সিমিলারলি যদি তুমি রেট অফ ফরমেশন অফ সিটাকে দেখো, তাহলে কি হবে? এটা ডিসি বাই ডিটি, এটা কত হবে? k2 ইন্টু ওই মুহূর্তে রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন, মানে যেটা k1 ইন্টু এ ছিল এখন k2 ইন্টু এ হয়ে গেল, তার মানে কি দাঁড়াচ্ছে? এটা হয়ে যাচ্ছে k2 আবার a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস k1 প্লাস k2 ইন্টু টি। তাহলে তুমি এইখান থেকে যদি ডিসিটাকে বের করো, তাহলে k2a ই টু দি পাওয়ার মাইনাস k1 প্লাস k2 ইন্টু টি ইন্টু ডিটি হলো। ইন্টিগ্রেট করবে তুমি, যখন টাইমটা 0 তো সি এর কনসেন্ট্রেশনটা 0, যখন টাইমটা টি তো সি এর কনসেন্ট্রেশনটা সি হয়েছে, তাহলে ইন্টিগ্রেটটা করে ফেললে কি দাঁড়াবে? সিটা হয়ে যাবে k2a বাই k1 প্লাস k2 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস k1 প্লাস k2 ইন্টু টি। ফার্স্ট ব্র্যাকেট না করে থার্ড ব্র্যাকেট দিই, মানে আগেরটার মতোই একদম পুরো ইন্টিগ্রেশনটা যেন আমি আর পুরোটাকে করে দেখালাম না, শুধু আগের ক্ষেত্রে যেখানে k1 ছিল এখন তার বদলে জাস্ট হয়ে গেছে তোমার k2টা। তাহলে দেখো তো আমি এর কনসেন্ট্রেশন উইথ এর কনসেন্ট্রেশন এজ এ ফাংশন অফ টাইম, বি এর কনসেন্ট্রেশন এজ এ ফাংশন অফ টাইম, আর সি এর কনসেন্ট্রেশন এজ এ ফাংশন অফ টাইম আমি বের করেছি। এখানেও ক্লিয়ারলি হোয়েন টাইমটা টেন্ডস টু ইনফিনিটি, দেন সি এর কনসেন্ট্রেশনটা এটা কত হবে না k2a বাই k1 প্লাস k2, k2a বাই k1 প্লাস k2। এটা হলো। তাহলে দেখো বি এর কনসেন্ট্রেশন, সি এর কনসেন্ট্রেশন সব আমি পেয়ে গেছি। আচ্ছা, অঙ্কটা পরিষ্কার তো? আচ্ছা, এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে মানে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে যে কোনো মুহূর্তেই বলো বা ইনফাইনাইট টাইমেরই বলো, ইট ইজ ক্লিয়ার যে যে কোনো একটা মুহূর্তে বি এর কনসেন্ট্রেশন এবং সি এর কনসেন্ট্রেশন যে রেশিওটা, যেটা তুমি ইনফাইনাইট টাইমের পরেও দেখতে পারো, এটা কি হচ্ছে? তুমি দেখো যদি এই বি এর কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই সি এর কনসেন্ট্রেশনটা তুমি করো, তাহলে সব কেটে গেল, কেটে গিয়ে পড়ে রইলো কি k1 বাই k2, তোমার জাস্ট এইটুকু পড়ে থাকছে। দেখো যে বি এবং সি কনসেন্ট্রেশনের রেশিওটা সেটা হচ্ছে তোমার k1 বাই k2 হয়ে যাচ্ছে। k1 বাই k2 মানে তার মানে যেটা দাঁড়াচ্ছে, দেখো এইখান থেকে তুমি জাস্ট যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে k1 বাই k2 এই রেশিওটা ইন টার্মস অফ কনসেন্ট্রেশন অফ বি অ্যান্ড সি তুমি পেয়ে যাচ্ছ। সেটা যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তেও তুমি বি এবং সি এর কনসেন্ট্রেশনে মাপতে পারো, মানে বি এর কনসেন্ট্রেশন যে মুহূর্তে মাপবে সি এর কনসেন্ট্রেশন এক্স্যাক্টলি সেই মুহূর্তে মাপবে। অথবা তুমি এক কাজ করো, তুমি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করে দাও, দিনের শেষে দেখো বি কতটা তৈরি হয়েছে, সি কতটা তৈরি হয়েছে, সেখান দিয়েও তুমি ভাবতে পারো। সেখানে বি বাই সি বা বি এর কনসেন্ট্রেশন অ্যাট ইনফাইনাইট টাইমে বাই সি এর কনসেন্ট্রেশন অ্যাট ইনফাইনাইট টাইমে এই রেশিওটা এটা k1 বাই k2 সঙ্গে সমান হচ্ছে এটা। এবং এটা অ্যাকচুয়ালি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে দিস ইজ অ্যাকচুয়ালি মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা তোমার এই সাইড রিয়াকশন বা প্যারালাল রিয়াকশন বোঝার জন্য। হ্যাঁ, মানে দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক features of a side or parallel reaction। এটা সাইড এবং প্যারালাল রিয়াকশনের কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফিচার। মানে এইটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে আদৌ রিয়াকশনটা, ধরো বি আর সি তো বিভিন্ন রকমভাবে তৈরি হতে পারে। ধরো আমি কথার কথা বলছি, তুমি কিন্তু এর সঙ্গে কম্পেয়ার করো, ধরো কম্পেয়ার করছো এইরকমভাবে, ধরো তুমি এ থেকে লেসে বি প্লাস সি তৈরি হয়েছে, ধরে নাও এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট নিউ বি, এর স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট নিউ সি।
তাহলে এই পার্টিকুলার কেসে যদি একটা স্টেপে এরকম হতো তাহলে বি এর কনসেন্ট্রেশন এবং সি এর কনসেন্ট্রেশন রেশিওটা কত হতো? বেসিক্যালি নিউ বি বাই নিউ সি হতো। তোমার রেট কনসেন্ট্রেশন রেশিওর সঙ্গে কিন্তু বি এবং সি এর কনসেন্ট্রেশন রেশিও সমান হতো না। তার বদলে কি হতো না, তোমার বি এবং সি তাদের যে স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট আছে তার রেশিওর সঙ্গে এটা কিন্তু সমান হতো। তাহলে সিঙ্গেল স্টেপে হচ্ছে, মানে সিঙ্গেল স্টেপে বি এবং সি তৈরি হচ্ছে না, তোমার প্যারালাল রিঅ্যাকশনের থ্রু দিয়ে বি এবং সি তৈরি হচ্ছে, সেটা বোঝার রাস্তা কিন্তু এইটা। ঠিক আছে, এটা তোমায় বুঝতে হবে আর কি। হ্যাঁ, বা কেউ যদি এ ভায়া বি সি তৈরি হয় তাহলে দিনের শেষে যখন অ্যাট ইনফাইনাইট টাইমে বি তো তোমার থাকবেই না। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারো। তাহলে এই যে যেটা বলা হলো আর কি, যে যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্ত বা ইনফাইনাইট টাইমে তোমার প্রোডাক্ট যে দুটো আছে বি এবং সি, তাদের কনসেন্ট্রেশন রেশিওটা বি এবং সি যে রেট কনস্ট্যান্ট থ্রু দিয়ে তৈরি হচ্ছে Q1 K2 তাদের রেশিওর সঙ্গে সমান। এটাকে বলা হয় ভিগ-চিল্ডার্স টেস্ট, WEGSSCHEIDER abstract S টেস্ট। দিস ইজ দ্য ভিগ-চিল্ডার টেস্ট। তাহলে একটা তোমার সিঙ্গেল স্টেপে বি এবং সি তৈরি হওয়া আর ভায়া সাম প্যারালাল আর সাইড রিঅ্যাকশন বি এবং সি তৈরি হওয়া, এই দুটো বোঝার রাস্তা হচ্ছে বা ডিফারেন্সিয়েট করার রাস্তাটা হচ্ছে তোমার বেসিক্যালি এটা। ঠিক আছে, হলো? আচ্ছা, আচ্ছা ঠিক ঠিক আছে। আচ্ছা, চলো। আর আরেকটা জিনিস এখানে বলি, যে ধরো যদি এরকম হতো যে আমি যেমন এখানে তোমার এ থেকে শুধু বি আর সি তৈরি করছি, তাহলে যদি এরকম হতো যে এ সেটা বিভিন্ন রাস্তা দিয়ে, ধরো K1 রেট কনস্ট্যান্টের থ্রু দিয়ে ধরে নাও তোমার একটা প্রোডাক্ট ধরো P1 তৈরি হয়েছে, ধরে নাও তোমার K2 থ্রু দিয়ে তোমার P2 তৈরি হচ্ছে, ধরে নাও তোমার K3 থ্রু দিয়ে হচ্ছে P3 তৈরি হয়েছে। তাহলে এইরকম ভাবে করে গিয়ে ধরে নাও তোমার একটা KI রেট কনস্ট্যান্টের থ্রু দিয়ে PI তৈরি হয়েছে, অ্যান্ড সো অন। আগে যেমন কি করলাম যে মাত্র দুটো প্রোডাক্টের কথা বললাম বি আর সি, এখানে সবই ধরো তৈরি হয়েছে এইরকম ভাবে যেতে 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 ফাইনালি তোমার ধরো একটা টোটাল নাম্বার অফ স্টেপস হচ্ছে তোমার ধরো এনটা স্টেট আছে KN এর থ্রু দিয়ে তোমার ধরে লেছো PN তৈরি হয়েছে এইটা। তাহলে তুমি জাস্ট অ্যাকচুয়ালি ইয়ে কতটা তৈরি হবে, মানে কোন একটা পার্টিকুলার প্রোডাক্ট কতটা তৈরি হবে সেটাকে তুমি দেখো আর কি। সেটাকে তুমি অনেক সময় বলতে পারো যে ফ্র্যাকশনাল ইল্ড বা এরকম একটা বলতে পারো আর কি, মানে probability of the formation of PI, সেটাকে যদি phi i দিয়ে নাম দাও সেটা কি হবে না KI ডিভাইডেড বাই এই সমস্ত রেট কনস্ট্যান্ট গুলো আছে তাদের যোগফলের সঙ্গে সমান। এটা এটা ঠিক আছে। আর খুব স্বাভাবিক ব্যাপার যেটা, তুমি যদি এটাকে যোগ করে দাও, সমস্ত প্রবাবিলিটিগুলোকে যোগ করে দাও, সামেশন ওভার অল আইটা এই পার্টিকুলার কাছে 1 থেকে n অবধি, সেটা অবশ্যই তোমার 1 হবে। এটা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, ভালো। আচ্ছা, এবারে দেখো তুমি এই যে K1 এবং K2 জাস্ট রেশিওটাকে তুমি দেখো, যে ধরো আমি বললাম লেট K1 ইকুয়াল টু K2, এইটা আমি কতগুলো কেস কনসিডার করি, মানে কেস 1 কেস 2 করে আমি কনসিডার করছি। কেস 1 ধরে নাও K1 ইকুয়াল টু K2। K1 ইকুয়াল টু যদি K2 হয় তাহলে যে কোনো একটা মুহূর্তে বি এর কনসেন্ট্রেশন বাই সি এর কনসেন্ট্রেশন, বা ইনফাইনাইট টাইমে বি এর কনসেন্ট্রেশন বাই ইনফাইনাইট টাইমে সি এর কনসেন্ট্রেশন, সেটা K1 বাই K2 সেটা কত হবে না তোমার বেসিক্যালি 1 হবে। ঠিক আছে, এটা 1 হলো। তার মানে তুমি যেটা বুঝছো যে বি এর কনসেন্ট্রেশনটা এবং সি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে সেটা তোমার বেসিক্যালি কিন্তু মানে সমান হয়ে যাচ্ছে, এবং সেটা কত হবে সেটা বোঝার জন্য তুমি খেয়াল করে দেখো যে এর কনসেন্ট্রেশনটা ইনফাইনাইট টাইমে কত হচ্ছে, তোমার 0 হয়ে যাবে। তো
মানে এর যে কনসেন্ট্রেশন প্রোফাইলটা তুমি দেখেছো, শুরুতে এর কনসেন্ট্রেশন ছিল এ, মানে শুরুতে এর কনসেন্ট্রেশনটা A0 ছিল, সেটা ছিল তোমার এ, আর ইনফাইনাইট টাইমে তার এর কনসেন্ট্রেশন কমে 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 জিরো হয়ে যাচ্ছে, কারণ এর কনসেন্ট্রেশন এক্সপোনেনশিয়ালি কমছে। আর বি এর কনসেন্ট্রেশন মানে শুরুতে ছিল হচ্ছে জিরো, আর বি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে কত হয়েছে, না K1/K1 প্লাস K2 ইন্টু এ হয়েছে। তো তাহলে এবারে K1 ইকুয়াল টু K2 হলে কত হবে, A/2 হয়েছে। আর ঠিক একই রকম ভাবে শুরুতে সি এর কনসেন্ট্রেশন ছিল জিরো, আর ইনফাইনাইট টাইম পরে সি এর কনসেন্ট্রেশন কত হচ্ছে, সেই একই রকম ভাবে তোমার K2 A/K1 প্লাস K2, তার মানে হচ্ছে তোমার বেসিক্যালি সেই A/2 হলো, K2/K1 প্লাস K2 তোমার বেসিক্যালি সেটা সেই এই হলো। এবং পরিষ্কার দেখো যে মানে ইনফাইনাইট টাইমে বি এর কনস্ট্যান্ট এবং সি এর কনস্ট্যান্টের যোগফলটা সেটা কিন্তু তোমার বেসিক্যালি এটা, মানে এটা A/2 তার মানে এটা কিন্তু সে এই হবে। তাহলে এটা খেয়াল রাখবে যে আমি এখান থেকে পাচ্ছি বি এবং সি এর কনসেন্ট্রেশন সমান, এবং বি এবং সি এর কনসেন্ট্রেশনের যোগফল হচ্ছে তোমার এ হবে। তার মানে এখান থেকে পরিষ্কার যে বি এর কনসেন্ট্রেশন ইকুয়াল টু সি এর কনসেন্ট্রেশন, এটা বেসিক্যালি তোমার A/2। ঠিক আছে, তাহলে আমি দেখো যে একটা পার্টিকুলার কেস কনসিডার করছি যেখানে এ থেকে বি এবং এ থেকে সি তৈরি হওয়া দুটো রেট কনস্ট্যান্ট এক্স্যাক্টলি সমান। তাদের এটা তোমার দাঁড়ালো যে তোমার শুরুতে এর কনসেন্ট্রেশন শূন্য ছিল, সরি এর কনসেন্ট্রেশন স্মল এ ছিল, বি এবং সি তাদের কনসেন্ট্রেশন জিরো ছিল। এবার যখন টাইম এগোচ্ছে তখন এর কনসেন্ট্রেশনটা কমছে, কমে 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 দিনের শেষে জিরো হয়ে যাচ্ছে। আর বি আর সি তাদের কনসেন্ট্রেশনটা বেড়ে 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 কোথায় গিয়ে পৌঁছাবে, না ইনফাইনাইট টাইমের পরে সে বেসিক্যালি A/2 গিয়ে পৌঁছাবে। তাহলে আমি একটা ছবি আঁকার চেষ্টা করি। ধরে নাও এইটা হচ্ছে তোমার এ, আর মাঝে একটা জায়গা বললো সেটা হচ্ছে A/2। তাহলে এখানে তুমি কাকে প্লট করছো, এ কে প্লট করলে, এর কনসেন্ট্রেশন প্লট করলে, অথবা বি এর কনসেন্ট্রেশন প্লট করলে, অথবা হচ্ছে সি এর কনসেন্ট্রেশন তুমি প্লট করলে ভার্সেস টাইম। এটা ঠিক আছে। এইটা আচ্ছা, এবারে এ, বি এবং সি তাদের যে কনসেন্ট্রেশন গুলো যখন তুমি, আচ্ছা ঠিক আছে আমি এক কালো কালিতে করি এটা। তাহলে এর কনসেন্ট্রেশনটা কি হচ্ছে, না তোমার এইখান থেকে শুরু হচ্ছে, সময়ের সাথে সাথে এইটা আস্তে 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 কি হবে, সে তোমার বেসিক্যালি জিরোতে চলে যাবে, এর কনসেন্ট্রেশনটা জিরোতে চলে গেল। আর বি এবং সি দুজনের কনসেন্ট্রেশনটাই কিন্তু বেড়ে 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 কোথায় গিয়ে পৌঁছাবে, A/2 গিয়ে পৌঁছাবে। এইটা হচ্ছে বি এর কনসেন্ট্রেশন, এবং সি এর কনসেন্ট্রেশনটা এক্স্যাক্টলি একই রকম ভাবে যাচ্ছে, কারণ তোমার এখানে K1 = K2 হয়ে গেছে। তাহলে তুমি যদি কনসেন্ট্রেশন প্রোফাইলটাকে রাখো, দেখো এ, বি এবং সি তাদের কনসেন্ট্রেশন প্রোফাইলটা তোমার এরকমের দেখতে কখন হবে, না যখন K1 = হচ্ছে তোমার K2। এটা আচ্ছা, এবারে যদি আর একটা কেস কনসিডার করি, কেস 2, ধরে নাও যে K1 এবং K2 আলাদা, এবং কেমন করে আলাদা, ধরে নাও K1 = ধরো 2K2, এইটা এইটা কেস 2 তে। তাহলে দেন যে কোনো একটা মুহূর্তে বি এর কনসেন্ট্রেশন বাই সি এর কনসেন্ট্রেশন, যেটা বেসিক্যালি বি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে বাই সি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে, যেটা K1/K2 হয়ে গেল। আর K1/K2 এখানে কত, তোমার বেসিক্যালি 2 হয়ে গেছে। তোমাকে এটা দেখো যে বি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে সেটা হচ্ছে 2 ইন্টু সি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে, এটা হলো। আর এবারে পরিষ্কার যেহেতু তোমার বি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে প্লাস সি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে, এইটা তোমার আলটিমেটলি এ এর সঙ্গে সমান হয়। তাহলে এইখান থেকে দেখো কি পাচ্ছ, যে সি এর যে বি এর কনসেন্ট্রেশনের জায়গায় 2 ইন্টু সি এর কনসেন্ট্রেশন তুমি বসিয়ে দাও, তাহলে সি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে হয়ে যাচ্ছে A/3, আর বসিয়ে দাও বি এর কনসেন্ট্রেশন ইনফাইনাইট টাইমে হয়ে যাবে কত, 2A/3। এটা তার করসপন্ডিং ছবিটা কেমন হবে তাহলে, এদিকে ধরো টাইম প্লট করা হচ্ছে, এখানে এ এর কনসেন্ট্রেশন অর বি এর কনসেন্ট্রেশন অর সি এর কনসেন্ট্রেশন, এইটা সরি আমি এইটাকে মানে এই টোটাল কনসেন্ট্রেশনটা এ, তো এটাকে আমি 3টে ভাগে ভাগ করি, A/3 আর 2A/3। তাহলে ছবিটা আঁকতে সুবিধা হবে। এইখানে দেখো A/3, এটা হচ্ছে 2A/3। তাহলে এটা হচ্ছে তোমার A/3, এটা হচ্ছে 2A/3। ঠিক আছে, A/3 2A/3।
আচ্ছা, এবারে এটা হচ্ছে এ। এবারে তুমি দেখো যে এর কনসেন্ট্রেশনটা সেটাতে একদম এক্সপোনেনশিয়ালি কমে 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 দিনের শেষে যখন টাইম টেন্স টু ইনফিনিটি হবে সেটা জিরোর দিকে চলে যাবে। তাহলে তোমার এর কনসেন্ট্রেশনটা এইরকম ভাবে চলে গেল। আর এবারে একজন বেড়ে 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 কোথায় যাচ্ছে না তোমার এ বাই থ্রিতে যাচ্ছে, আর একজন বেড়ে 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 কোথায় গিয়ে পৌঁছাবে না বেসিক্যালি তোমার টু এ বাই থ্রিতে গিয়ে পৌঁছাবে। কে কোথায় পৌঁছায় দেখো, সি এর কনসেন্ট্রেশনটা তোমার দিনের শেষে এ বাই থ্রিতে গিয়ে পৌঁছাবে, আর বি এর কনসেন্ট্রেশন দিনের শেষে বেসিক্যালি টু এ বাই থ্রিতে গিয়ে পৌঁছাবে। কারণটা কি, বি তৈরি হচ্ছে জে রেট কনস্ট্যান্ট দিয়ে, সেটা আর সি তৈরি হচ্ছে জে রেট কনস্ট্যান্ট, তাদের মধ্যে রেশিও সম্পর্কটা কেমন না, সি তৈরি হচ্ছে যে রেট কনস্ট্যান্ট দিয়ে, বি তৈরি হচ্ছে তার থেকে ডাবল রেট কনস্ট্যান্ট দিয়ে। তাহলে করসপন্ডিং ছবিটা হচ্ছে এরকম দেখতে হবে। আচ্ছা, ঠিক একই রকম ভাবে কেস থ্রিতে যদি এরকম হতো না যে টু কে ওয়ান ইকুয়াল টু কে টু হতো, তখন একদম একই রকমের ছবি তুমি মানে এঁকে ফেলতে পারবে। শুধু তফাৎটা কি হচ্ছে, বি আর সি তাদের রোলটাকে জাস্ট পাল্টে ফেললো, আর কিছু না। তুমি যদি এখানে এর কনসেন্ট্রেশন অথবা বি এর কনসেন্ট্রেশন অথবা সি এর কনসেন্ট্রেশন দেখো, এর কনসেন্ট্রেশন আর বি এর কনসেন্ট্রেশন সি এর কনসেন্ট্রেশন যদি দেখছো অ্যাজ এ ফাংশন অফ টাইম, একদম এক ছবি। এটা এ, এটা এ বাই থ্রি, এটা টু এ বাই থ্রি, এটা এইটা জাস্ট কমে 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 যাচ্ছে। এর কনসেন্ট্রেশনটা একটা বেড়ে গিয়ে তোমার এখানে গিয়ে পৌঁছাচ্ছে, একটা বেড়ে গিয়ে হচ্ছে তোমার এখানে গিয়ে পৌঁছাচ্ছে। এইটা হচ্ছে তোমার বি এর কনসেন্ট্রেশন প্রোফাইল, এটা হচ্ছে তোমার সি এর কনসেন্ট্রেশন প্রোফাইল, এরকম। তাহলে দেখো এই রকম করে তুমি কিন্তু জাস্ট ছবিগুলোকে এঁকে ফেলতে পারবে। হ্যাঁ, বোঝা গেল কেমন করে ছবিগুলো আঁকা হচ্ছে? পরিষ্কার তো? কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে তো? এটা তো দেখো, তাহলে আমরা যে তোমার ওই সাইড বা প্যারালাল রিয়াকশনস পড়লাম, তাতে কারো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা? সাইড রিয়াকশন বা প্যারালাল রিয়াকশন এটা তোমার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা বলে নাও আর কি। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, এটা এখানে বলি এখানে, যে তুমি একটা ওভারঅল হাফ লাইফ টাইম পেয়েছো। ধরো তোমার মানে অনেক সময় হয় না যে তোমার রেডিও অ্যাক্টিভ ডিকে যখন হয়, রেডিও অ্যাক্টিভ ডিকে নর্মালি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করে। হ্যাঁ, রেডিও অ্যাক্টিভ ডিকেগুলো তোমার ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ওবে করে, কিন্তু অনেক সময় যেটা হয় তার মধ্যে একটা কনজিকিউটিভনেস নেচার থাকে। মানে তুমি দেখবে যখন তুমি রেডিও অ্যাক্টিভ সিরিজগুলো দেখো না, তোমার 4n প্লাস 1, 4n প্লাস 2, 4n প্লাস 3, এই যে সিরিজগুলো তুমি যখন দেখো, যে হয়তো তোমার থোরিয়াম বা ইউরেনিয়াম এরকম একটা জায়গা থেকে শুরু করে দিনের শেষে হচ্ছে তোমার লেড বা বিসমাথে গিয়ে তোমার যে শেষ হয় আর কি, সেগুলো অনেকগুলো স্টেপসে ঘটে, যেটা কনজিকিউটিভ নেচার থাকে। আবার অ্যাট দ্য সেম টাইম যেটা হয় যে কোনো একটা পার্টিকুলার রিওঅ্যাক্টিভ এলিমেন্ট তার আবার একাধিক পসিবিলিটি থাকে। মানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো এই বিসমাথ, রেডিও অ্যাক্টিভ বিসমাথ আর কি, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 83 আর অ্যাটমিক ওয়েট হচ্ছে তোমার 212, সে একটা পার্টিকুলার দিকে করে ধরো তোমার পোলোনিয়াম 84 212 তৈরি করতে পারে, অথবা এই হয়তো দেখা গেল থ্যালিয়াম 81 208 তৈরি করতে পারে। আর এর একটা রেট কনস্ট্যান্ট আছে। এবার রেট কনস্ট্যান্টটা আসলে রেডিও অ্যাক্টিভ ডিকের ক্ষেত্রে এই ভাঙন ধ্রুবক না বলে না, তার হাফ লাইফ টাইমটাকে বলে দেয়। তা প্রথমটা হাফ লাইফ টাইমটা হচ্ছে 60.5 মিনিট, আর টি হাফটা হচ্ছে, এখানে হাফ লাইফ টাইমটা হচ্ছে তোমার 3 ×
10⁻⁷ সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি K1টাকে বের করো, K1টা মানে বের করবে কি করে, 0.693/T12। এখান থেকে তুমি K1টাকে বের করে ফেলতে পারো, হ্যাঁ, মানে যেটা বেসিক্যালি বলছি 0.693 ডিভাইডেড বাই হচ্ছে 60.5 মিনিট আর কি, এখান থেকে এটা বেরিয়ে যেতে পারে। আর একটা K2টা বেরোবে কি করে, 0.693 ডিভাইডেড বাই, এক্ষেত্রে টি হাফটা বা টি হাফ প্রাইম বা কিছু একটা লিখলে দাঁড়াচ্ছে কত, 0.693 ডিভাইডেড বাই 3 × 10⁻⁷ সেকেন্ড। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে K2টা মানে এই রেট কনস্ট্যান্ট অনেক অনেক বেশি, সেই কারণে বিসমাথ ভেঙে গিয়ে পোলোনিয়াম হওয়ার বদলে বিসমাথ ভেঙে গিয়ে থ্যালিয়াম হওয়াটাই হচ্ছে বেশি স্বাভাবিক আর কি, এটা হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে এইগুলো তোমার বেসিক্যালি সাইড রিয়াকশনের এক্সাম্পল তুমি দেখতে পাচ্ছ আর কি। আর আমি তো আগে বলেছিলাম একটা সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড তুমি নিয়ে ধরো, তাহলে CH3 CH CH3 ধরো তোমার X মানে I বা কিছু একটা তুমি ইউজ করছো, ঠিক আছে। এটা তাই এটা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। আচ্ছা, এ যখন তোমার OH মাইনাস দিয়ে ট্রিট করা হচ্ছে, তৈরি হতে পারে, একটা হতে পারে এরকম, অ্যালকোহল তৈরি হতে পারে, অথবা CH3 CH3 ওই এটা হতে পারে, অথবা তোমার CH3 CH ডবল বন্ড CH2 তোমার তৈরি হতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার অ্যালকোহল মানে সাবস্টিটিউটেড প্রোডাক্ট, এটা হচ্ছে এলিমিনেটেড প্রোডাক্ট, সেটা হচ্ছে অ্যালকিন। এটা তাহলে এবারে ওই মানে কন্ডিশনগুলো হয়তো বিভিন্ন রকমের কন্ডিশন, তুমি মানে কোন ইনটাকে বেশি কাইকে তার মতো করে বিভিন্ন কন্ডিশন তুমি ইউজ করবে, কিন্তু অ্যালকিল হ্যালাইড যে এলিমিনেটেড প্রোডাক্টও দেয় এবং সাবস্টিটিউটেড প্রোডাক্টও দেয় সেটা তোমার পক্ষে জানা আছে। হয়তো প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হলে সে ইউজুয়ালি সাবস্টিটিউটেড প্রোডাক্ট দেয়, আর টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড হলে সে ইউজুয়ালি হচ্ছে এলিমিনেটেড প্রোডাক্ট দেয়, কিন্তু যখন সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইড নেবে তোমার দুটোই পসিবিলিটি আছে আর কি। সেটা তাহলে এইগুলো সব হচ্ছে তোমার এই টাইপের রিয়াকশনের এক্সাম্পল, এরকম প্রচুর এক্সাম্পল তোমার অলরেডি আছে, ঠিক আছে। তা দেখো যা আলোচনা করেছি সেটা তোমার বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, কি যা আলোচনা করেছি ঠিক আছে, বোঝা গেছে এখন পর্যন্ত? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি এই যে তোমার সাইড রিয়াকশন বা প্যারালাল রিয়াকশন বললাম, তার মতো করে একটা তোমার দিই। তোমার ধরো প্রবলেমটা হচ্ছে এরকম, কনসিডার এ প্যারালাল রিয়াকশন A B C K1 K2, পুরো বলে দিলাম তোমার। আচ্ছা, বলা হচ্ছে ইন অ্যান এক্সপেরিমেন্ট it was found that found that 60% decomposition of A takes place, 60% decomposition of A takes place in 20 minutes. কুড়ি মিনিটে 60% ডিকম্পোজিশনটা হচ্ছে, and analysis of product shows that
কনসেন্ট্রেশন অফ বি এবং কনসেন্ট্রেশন এই রেশিওটা সেটা বেসিক্যালি তোমার হচ্ছে 3:1। এইটা এই রেশিওটা হচ্ছে তোমার 3:1। কোশ্চেনটা হচ্ছে ক্যালকুলেট K1 and K2 K1 K2 ক্যালকুলেট। আচ্ছা এখানে একটা কিন্তু বলি, সেটা হচ্ছে মুখে বলতে ভুলে গিয়েছিলাম, যে এইখানে দেখো এই যে ইকুয়েশনটা তুমি 2 নম্বর ইকুয়েশন বলো, আর আর অলরেডি আমি এখানে বলেছিলাম স্লোপ ইকুয়াল টু K1 + K2 হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন থেকে তুমি কিন্তু K1 এবং K2 কে সেপারেটলি বের করে ফেলতে পারবে। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 এখানে একটু বলে নিই, ফ্রম ইকুয়েশনস 1 and 2 we can find K1 and K2 সেপারেটলি। আমি K1 এবং K2 কে কিন্তু সেপারেটলি বের করতে পারবো। ঠিক আছে, এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবারে আমি এইটার বেসিসে তোমাকে কিন্তু প্রবলেমটাকে দিয়েছি, মানে তুমি জাস্ট এখানে বলে দেওয়া হয়েছে যে 60% ডিকম্পোজিশন অফ এ টেক্স প্লেস অ্যাট 20 মিনিটস। তাহলে সেইখান থেকে তুমি K1 + K2 টাকে বের করে ফেলতে পারো। ওই যে ln a/a - x = K1 + K2 × t, সেখান থেকে K1 + K2 বের করে ফেলতে পারবে। আর তোমার বি এবং সি এর কনসেন্ট্রেশন রেশিওটা হচ্ছে K1/K2, সেখান থেকে K1/K2 তুমি বের করে ফেলতে পারবে, সেখান থেকে K1 এবং K2 এর ভ্যালুটা তুমি সেপারেটলি জাস্ট বের করে ফেলবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা আর কি। তাহলে এই একটা পার্ট যেটা আমরা আলোচনা করলাম। আচ্ছা লাস্ট যে পার্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কেসিপি ভার্সেস টিসিপি, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আচ্ছা এটা অর্গানিক কেমিস্ট্রিতে একটা পপুলার কনসেপ্ট, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আচ্ছা মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি এরকম সিচুয়েশন হয় যে কোনো একটা পার্টিকুলার রিয়াকশন থেকে একাধিক প্রোডাক্ট হওয়ার সম্ভাবনা আছে, ধরো জাস্ট বলছি একটা পার্টিকুলার রিয়াকশন এ নিয়েছো তুমি, এ নিয়ে তোমার হয়তো বি তৈরি হওয়ার সম্ভাবনা আছে যেটা একটা ইকুইলিব্রিয়ামে আছে, আবার হয়তো সি তৈরি হওয়ার সম্ভাবনা আছে যেটা এর সঙ্গে তোমার ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে এরকম একটা সিচুয়েশন আছে। তাহলে এবারে কথাটা হচ্ছে যে কোন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে। তাহলে যদি এরকম হয় যে যে প্রোডাক্টটা ফাস্টার রেটে তৈরি হচ্ছে সেটা যদি মেজর প্রোডাক্ট হয় তাকে বলে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। দ্য প্রোডাক্ট which is formed in faster rate তাকে একটা if জুড়ে দিই, হ্যাঁ, if the product which is formed in faster rate be the major product, if the product which is formed in faster rate be the major product, then it is called the kinetically controlled product. It is called the kinetically controlled product or KCP. আর উল্টো দিকে if the product which is thermodynamically most stable be the major product, then it is called the thermodynamically control product or TCP. তাহলে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ফাস্টার রেটে তৈরি হয়, সেটাই যদি মেজর প্রোডাক্ট হয় তাহলে সেটাকে বলবো কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আর যে প্রোডাক্টটা থার্মোডাইনামিক্যালি বেশি স্টেবল সে যদি মেজর প্রোডাক্ট হয় তাকে বলা হয় থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আচ্ছা এবারে দেখো মানে এই যে কেসিপি ভার্সেস টিসিপি বলছি, মানে অ্যাজিভ জানো কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট এবং থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্টের মধ্যে কোথাও একটা বিরোধ আছে।
হ্যাঁ, মানে ঝামেলা আছে। ভার্সেস মানেটা কি? অমুক ভার্সেস অমুক ধরনের হয়তো এই জন্য মারপিট আছে বা ঝামেলা আছে। কিন্তু সেই ঝামেলাকে সবসময় থাকবে সেরকম নয়। ধরো এমন হলো যে, যে প্রোডাক্টটা ফাস্টার রেটে তৈরি হচ্ছে সেটাই মেজর প্রোডাক্ট, তাহলে কোথাও কোনো অসুবিধা নেই। তাহলে একটাই মানে যেটাই কেসিপি সেটাই টিসিপি, তাই না? যদি এমন হয় যে ইফ দ্য প্রোডাক্ট, এবং অনেক ক্ষেত্রে সেটাই হয় অ্যাকচুয়ালি, যে প্রোডাক্টটা বেশি স্টেবল সেই ফাস্টার রেটে তৈরি হচ্ছে। ইফ দ্য প্রোডাক্ট হুইচ ইজ ফর্মড ইন ফাস্টার রেট be the major product, then KCP and TCP are the same. তখন কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্টও যা থার্মোনিক্যালি কন্ট্রোল প্রোডাক্টটা থাক। তাহলে কি বললাম? ইফ দ্য প্রোডাক্ট হুইচ ইজ ফর্ম ইন ফাস্টার রেট বি দ্য মেজর প্রোডাক্ট, দেন কেসিপি অ্যান্ড টিসিপি আর দ্য সেম। তখন কেসিপি এবং টিসিপি তারা কিন্তু তোমার বেসিক্যালি সমান হয়ে যাচ্ছে, হয়েছে এটা। আচ্ছা, এবারে কেসিপি ভার্সেস টিসিপি তাহলে কখন আসবে? তাহলে কেসিপি ভার্সেস টিসিপি আসবে তখনই যদি এরকম হয় যে, যে প্রোডাক্টটা ফাস্টার রেটে তৈরি হচ্ছে সেটা লেস স্টেবল, আর যে প্রোডাক্টটা স্লোয়ার রেটে তৈরি হচ্ছে সেটা যে মোর স্টেবল যদি হয়, তবেই কেসিপি ভার্সেস টিসিপি আসবে। তাহলে দেখো, তাহলে তাহলে কন্ডিশন ফর কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট ভার্সেস থার্মোনিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট কি হবে? আচ্ছা, আবার তিনটে কন্ডিশন বেসিক্যালি দরকার। প্রথম যেটা দরকার হচ্ছে যে, মানে less stable product will be formed in faster rate, আর হচ্ছে more stable product will be formed in slower rate. তাহলে কি হলো না, less stable product will be formed in faster rate আর more stable product will be formed in slower rate. তাহলে less stable product will be formed in faster rate আর more stable product will be formed in slower rate. ঠিক আছে এইটা। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, দেখো একটা কিন্তু বোঝার চেষ্টা করো যে, যে প্রোডাক্টটা ফাস্টার রেটে তৈরি হচ্ছে সে যদি আর কখনো না ফেরে, তাহলে তো সবসময় হচ্ছে তুমি মানে যে ফাস্টার রেটে তৈরি হচ্ছে তাকে মেজর প্রোডাক্ট পাবে। মানে আমি বলছি যে প্রোডাক্টটা ফাস্টার রেটে তৈরি হয়েছে, ওয়ান্স তৈরি হয়ে গেল, সে যদি কোনো একটা রিভার্সিবিলিটি বা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের থ্রু দিয়ে যদি আবার রিঅ্যাকশনটা না ফেরে, তাহলে ওয়ান্স প্রোডাক্টটা তৈরি হয়ে গেলে সেই অবস্থাতেই সে যদি রয়ে যায়, তাহলে সবসময় ফাস্টার ফর্মিং প্রোডাক্টটা সেটাই তোমার মেজর প্রোডাক্ট হবে। তাহলে এই যে কেসিপি ভার্সেস টিসিপি, অর্থাৎ একদম শুরুর দিকে যেটা ফাস্টার রেটে তৈরি হলো, দিনের শেষে মানে ফাস্টার রেটে তৈরি হলো সেটা মেজর প্রোডাক্ট হলো, কিন্তু সাফিসিয়েন্ট টাইমে অ্যালাউ করলে সেটা যে আর মেজর প্রোডাক্ট থাকবে না, সেটা মাইনার প্রোডাক্ট হয়ে যাবে। তার বদলে যেটা মোর স্টেবল সেটা যে মেজর প্রোডাক্ট হয়ে যাবে, সেটা গ্যারেন্টি তুমি কখন করতে পারবে না, করতে পারবে যদি রিঅ্যাকশনগুলো রিভার্সেবল হয়। তার মানে যেটা ফার্স্ট কন্ডিশন যেটা হওয়া দরকার, যে বোথ স্টেপস আর মানে মানে আমি বলবো যে রিঅ্যাকশনস আর রিভার্সেবল ইন নেচার। আমি যেটা বলবো যে reactions are reversible in nature. The reaction must be reversible in nature. ঠিক আছে, এইটা কিন্তু তোমাকে অ্যাডিশনালি মাথায় রাখতে হবে। তাহলে এই তিনটে কন্ডিশন স্যাটিসফাইড হলে তবেই তুমি জাস্ট বলতে পারবে যে তোমার কি বলবো, যে তোমার এই কেসিপি ভার্সেস টিসিপির গল্পটা তখনই আসবে। আচ্ছা, তার আগে একটা কথা একটুখানি বলে নিই, সেটা হচ্ছে এই যে তোমার নিশ্চয়ই একটা ধারণা আছে যে, যে রিঅ্যাকশন থেকে প্রোডাক্টে যেতে গেলে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার লাগে, মানে একটা আরইনেস ইকুয়েশন। সেটা মানে অলরেডি আগে তোমরা জানো, আমি যদি এই যে 4-5টা লিখে দিলাম তার মধ্যে বলিনি, কিন্তু এটা তোমাদের জানা আছে যে রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট যেতে গেলে একটা অ্যাক্টিভেশন বেরিয়ারটা ক্রস করতে হয়। আচ্ছা, এবার অ্যাক্টিভেশন বেরিয়ার যার যত কম হবে সে তত ফাস্টার রেটে তৈরি হবে।
তাহলে তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে ধরো আমি যদি এরকম আমি বলতাম যে এই যে এক্সাম্পলটা আমি দিয়েছি এখানে, যে এ থেকে বি হচ্ছে আর এ থেকে সি হচ্ছে, ধরো লেট বি ইজ কেসিপি আর সি ইজ টিসিপি, ধরে নাও। এখানে বি আর সি তো আরবিট্রারি, আমি ধরে নিচ্ছি বিটা হচ্ছে কেসিপি আর সিটা হচ্ছে তোমার টিসিপি। তাহলে যেটা দাঁড়াবে যে এই দুটো যা সিম্পলি মানে হচ্ছে যে সি ইজ মোর স্টেবল দ্যান বি, সি ইজ মোর স্টেবল দেন বি, মানে মোর স্টেবল প্রোডাক্টটা যদি মেজর প্রোডাক্ট হয় সেটাকে তো টিসিপি বলে, তাহলে সি ইজ মোর স্টেবল দেন বি। আর একটা কি, তোমার বিটা ফার্স্ট স্টেটে তৈরি হচ্ছে, তো বি যেহেতু কেসিপি, তোমার ট্রানজিশন স্টেট অফ বি, মানে এ থেকে যে বি তৈরি হচ্ছে একটা ট্রানজিশন স্টেটের থ্রু দিয়ে, ট্রানজিশন স্টেট অফ বি ইজ মোর স্টেবল দেন ট্রানজিশন স্টেট অফ সি। তাহলে দেখো এ থেকে দুটো রাস্তা, বি তৈরি হতে পারে, সি তৈরি হতে পারে। আমি বলছি বিটা কেসিপি মানে বিটা ফার্স্ট স্টেটে তৈরি হচ্ছে, তার মানে বি এর যে করসপন্ডিং ট্রানজিশন স্টেটটা সেটা হচ্ছে মোর স্টেবল হবে দেন দ্য ট্রানজিশন স্টেট ফর দ্য ফরমেশন অফ সি। তাহলে এই দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সি ইজ মোর স্টেবল দেন বি, আর ট্রানজিশন স্টেট অফ বি সেটা হচ্ছে তোমার মোর স্টেবল দেন ট্রানজিশন স্টেট অফ সি হবে। মানে যার প্রোডাক্টটা বেশি স্টেবল তার করসপন্ডিং ট্রানজিশন স্টেটটা কিন্তু লেস স্টেবল। এখানে সি বেশি স্টেবল মানে টিসিটা টি ট্রানজিশন স্টেট ফর দ্য সি হচ্ছে তোমার লেস স্টেবল হচ্ছে এটা। আর একটা স্পেসিফিক এক্সাম্পল দিই তোমার, হ্যাঁ। আচ্ছা, স্পেসিফিক এক্সাম্পল দেওয়ার আগে অবশ্য আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিই যে গ্রাফিক্যালি জিনিসটা কেমন আমি বলতে চাইছি। ধরো এই দিকে কোনো একটা এনার্জি তুমি প্লট করছো, পোটেনশিয়াল এনার্জি বা কোনো একটা এনার্জি তুমি প্লট করছো, আর এই দিকে ধরে না তুমি এই রিয়াকশন কোঅর্ডিনেট প্লট করছো, আরসি বা রিয়াকশন কোঅর্ডিনেট প্লট করছো। ধরে নাও এইখানে তোমার রিয়াক্টান্টটা আছে, হ্যাঁ। ধরে নাও দুজনেই এক্সোথার্মিক, অর্থাৎ রিয়াক্টান্ট থেকে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে তাতে হচ্ছে তোমার প্রোডাক্টটা বেশি স্টেবল হচ্ছে দেন রিয়াক্টান্ট, দুটো ক্ষেত্রেই আর কি। তাহলে এইটা হচ্ছে রিয়াক্টান্ট, এটা ধরো আমি এ হিসেবে লিখলাম। আজ এবারে কি বলা হয়েছে যে না সি ইজ মোর স্টেবল দেন বি, ধরে নাও বিটা হচ্ছে এখানে আছে আর সিটা হচ্ছে এখানে আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রামে যে তোমার নিচে থাকবে, যার পোটেনশিয়াল এনার্জি কম হবে সে বেশি স্টেবল, তাহলে এইটা হচ্ছে তোমার বি ধরে নাও, এটাকে সি ধরে নাও, তোমার পরিষ্কার বোঝা যাচ্ছে সি ইজ মোর স্টেবল দেন বি। আচ্ছা, এবারে এ থেকে বিও তৈরি হচ্ছে আর এ থেকে সিও তৈরি হচ্ছে, তাহলে এ থেকে সিও তৈরি হচ্ছে একটা অ্যাক্টিভেশন ব্যারিয়ারের থ্রু দিয়ে, এটা, এবং যে এই যে হাইয়েস্ট পিক পয়েন্ট সেটা ট্রানজিশন স্টেট করসপন্ডিং টু সি, তার করসপন্ডিং একটা অ্যাক্টিভেশন এনার্জি আছে, এই যে এখান থেকে এখানে অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে তোমার এতখানি হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি, এটা, এটাকে ধরে নাও তোমার ই প্রাইম বলছি, হ্যাঁ। আর এ থেকে যে বি তৈরি হচ্ছে তার যে অ্যাক্টিভেশন বেরিয়েটা সেটা হচ্ছে কম, মানে এটা ছবিটা একটু ভালো করে আঁকি। তাহলে এরকম আমি বললাম কি হচ্ছে না, এইটা হচ্ছে তোমার ট্রানজিশন স্টেট করসপন্ডিং টু ধরো বি। তাহলে কি হলো দেখো, তাহলে এই যে রিয়াক্টান্ট ছিল, রিয়াক্টান্ট থেকে প্রোডাক্ট যাচ্ছে বি এবং সি, দুটো রাস্তা খোলা আছে। একটা রাস্তা দিয়ে সে বেসিক্যালি বি তৈরি করছে আর একটা রাস্তা দিয়ে সে সি তৈরি করছে। এবার তুমি বলো যে বি এবং সি এর মধ্যে কে তাড়াতাড়ি তৈরি হবে, মানে এ থেকে বি এর যাওয়ার জন্য যে করসপন্ডিং অ্যাক্টিভেশন বেরিয়ারটা, সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটা অনেক ছোট, মানে এইটাকে যদি তুমি লেসে এরকম বলো যে ই বলো, হ্যাঁ, এটাকে ই বলো, তোমার পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইটা অ্যাকচুয়ালি লেস দেন তোমার ই প্রাইম। কেন লেস দেন হলো, কারণ ট্রানজিশন স্টেট ফর বি ইজ মোর স্টেবল দেন ট্রানজিশন স্টেট অফ সি। তাহলে এই দুজনের মধ্যে টি এস বি তার এনার্জিটা কম আছে বলে সেই অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ফরমেশন অফ বি সেটা বেশি করে তোমার কম, আর অ্যাক্টিভেশন এনার্জি ফর দ্য ফরমেশন অফ সি সেটা হচ্ছে বেশি, সেই জন্য কি হবে বিটা ফার্স্ট রেটে তৈরি হবে এটা। আচ্ছা, এবারে তার মানে পড়ে গেল বিটা হচ্ছে কেসিপি হয়ে গেল। এবারে তুমি দেখো যে যে এই যে ওয়ান্স বি তৈরি হয়ে গেল সেই যদি আর না ফেরে, তাহলে তো সি কখনোই বেশি পপুলেটেড হতে পারবে না। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে যদি সি থেকে বি তোমার সি থেকে এ নাও ফেরে, এইটা কিন্তু তোমাকে ফিরতেই হচ্ছে কি, এই যে একটা অ্যাক্টিভেশন বেরিয়ার আছে
মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনে অ্যাক্টিভেশন ব্যারিয়ার আছে এইটা, যেটা আমি ধরো তোমার ই মানে এটাকে E1 বললাম, ই ধরো -1 বলছি, আর এখানে E2 বলছি, আর এর যে করসপন্ডিংটা ব্যাকওয়ার্ডটা ধরে নাও তোমার মানে ই প্রাইম ধরো -2 বলছি, ঠিক আছে? তাহলে এবারে দেখো এ থেকে বি ফার্স্ট রেটে তৈরি হলো, এ থেকে সি স্লোয়ার রেটে তৈরি হলো। এবারে যখন ফেরার সময় হবে, মানে যেহেতু রিভার্সেবল রিঅ্যাকশনের থ্রু দিয়ে, তাহলে কে ইজিলি ফিরবে, কে ফিরবে না? তাহলে সি প্রায় ফিরবে না, বি তোমার ম্যাক্সিমামলি ফিরবে, কারণ সি থেকে এতে ফিরতে গেলে অনেক বেশি অ্যাক্টিভেশন ব্যারিয়ারের থ্রু দিয়ে তোমাকে ফিরতে হচ্ছে। মানে তুমি আবার উল্টো দিকে দেখো যে আগেরটা ছিল E1 আর E2 প্রাইম, এখন যে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দেখছো E-1, সেইটাও তোমার লেস দেন ই প্রাইম -2। তার মানে কি, যখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের থ্রু দিয়ে সে আবার এতে ফিরবে, তখন সি প্রায় ফিরতে চাইবে না, বি প্রায় পুরোটা ফিরবে। তার মানে কি হচ্ছে যে দেখো প্রথমে তোমার এ থেকে বি এবং সিতে জিনিসটা ভেঙে গেল, বি বেশি তৈরি হলো, সি কম তৈরি হলো। এবারে কিন্তু বি আবার এতে ফিরছে, আর সি যেটা তৈরি হয়ে গেছে সেটা প্রায় রয়ে গেল, সে প্রায় তোমার ফিরলো না। এবার সেকেন্ড লটে কি হবে, তার মধ্যে আবার একটা বড় পোর্শনই বিতে আসবে, কম পোর্শন হচ্ছে সিতে যাবে, কিন্তু সেতে যে যাচ্ছে সে কিন্তু তোমার ফিরছে না, ঠিক আছে? মানে একজন লোক হয়তো তোমার বেশি রোজগার করে, খুব তাড়াতাড়ি রোজগার করে আর বেশি খরচ করে, আর একজন লোক কম রোজগার করে বটে, অনেক কষ্ট করে কম রোজগার করে, কিন্তু রোজগার যেটা করে সে প্রচণ্ড মিতব্যয়ী হয়ে যাওয়ার জন্য বা কৃপণ হয়ে যাওয়ার জন্য সে টাকাটা কিন্তু কোনোই খরচ করে না। এবার লং টার্মে কে বড় লোক থাকবে, তুমি দেখবে যে বেসিক্যালি তোমার সঞ্চয় মনোবৃত্তি আছে, মানে ওয়ান সি তৈরি হয়ে গেল, সে যেহেতু ফিরছে না, যদি লং টাইমে তুমি দেখো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে সিটাই তোমার মেজর প্রোডাক্টটা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি এই যে কেসিপি ভার্সেস টিসিপি কি কন্ডিশনে অ্যাচিভ করবে এবং কিভাবে করবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? অসুবিধা নেই তো? না স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তুমি একটা স্পেসিফিক এক্সাম্পল দেখো, একটা স্পেসিফিক এক্সাম্পল দেখো। তোমার ধরো তুমি 1,3-বিউটাডাইন তুমি নিচ্ছ, আমি এইরকম ভাবে ভাবছি, তোমার ধরো এই CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, ধরো CH2, হ্যাঁ, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে তোমার 1,3-বিউটাডাইন, ঠিক আছে? আচ্ছা, এবার এইখান থেকে তোমার দুটো রাস্তার আমি বলছি, দুটো রাস্তা তোমার, একটা হতে পারে যে এই দেখো পজিশন যদি 1, 2, 3, 4, এইখানে আমি কি করছি না HBr অ্যাডিশন করছি, HBr একটাকে অ্যাডিশন করছি। HBr অ্যাডিশন করলে একটা হতে পারে 1-2 অ্যাডিশন প্রোডাক্ট। আচ্ছা, 1-2 অ্যাডিশন প্রোডাক্ট মানে হচ্ছে তুমি যেভাবে ভাববে আর কি, যে এই 1 নম্বর আর 2 নম্বর এই দুটো পজিশনেই জাস্ট জিনিসটা জুড়ছে আর কি, মানে এরকম ভাবে হাইড্রোজেনটা গুললো CH2 তে, এটা CH3 হলো, CH এখানে একটা Br চলে এলো, CH ডবল বন্ড CH2, এটাকে বলা হচ্ছে 1-2 অ্যাডিশন প্রোডাক্ট। আর একটা হচ্ছে তোমার 1-4 অ্যাডিশন প্রোডাক্ট। HBr তুমি দিলে CH3 CH CH2 সিঙ্গেল বন্ড CH, আর এইটা হয়ে যাচ্ছে তোমার এখানে একটা ডাবল বন্ড, এইখানে ডাবল বন্ডটা হয়ে গেল, এইটা হচ্ছে তোমার CH2 Br। মানে 1 নম্বরে একটা হাইড্রোজেন আর 4 নম্বরে ব্রোমিনটা উঠে গেল, তাহলে 1-4 অ্যাডিশন প্রোডাক্ট। এটা হচ্ছে তোমার 1-4 অ্যাডিশন প্রোডাক্ট। আচ্ছা, এবার একটু খেয়াল করো, যখন HBr অ্যাডিশনটা হবে তখন এই মানে 1-2 অ্যাডিশন বা 1-4 অ্যাডিশন প্রোডাক্ট যখন হবে, তখন কি হচ্ছে না প্রথমে তোমার H+টা জুড়ে যায়, H+টা জুড়ে গেল, H+টা একটা এখানে জুড়ে গেল, জুড়ে গিয়ে একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এরকম দেখতে, সেটা CH2 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 করে এইখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। এটা মানে হাইড্রোজেনটা এখানে জুড়ে গেছে, বিআরটা তখন জোরেনি, তার পরের স্টেপে হচ্ছে বিআরটা জুড়বে। আর এইটা অ্যাকচুয়ালি একটা রেজোনেন্সের থ্রু দিয়ে কি হয়
না এটা এদিকে চলে এসে তোমার সিএইচ টু সিঙ্গেল বন্ড সিএইচ ডবল বন্ড সিএইচ টু সিঙ্গেল বন্ড সিএইচ, হ্যাঁ, ডবল বন্ড সিএইচ সিঙ্গেল বন্ড সিএইচ টু প্লাস, মানে রেজোনেন্সের থ্রু দিয়ে মানে এই ডাবল বন্ডটা এখানে চলে এলো করে, এইটা আর প্লাসটা রইলো না এখানে হলো। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার এই যে মানে প্রথমটা তৈরি হওয়ার জন্য ট্রানজিশন স্টেট হচ্ছে এটা, আর পরেরটা তৈরি হওয়ার জন্য তোমার ট্রানজিশন স্টেট হচ্ছে এইটা। তাহলে এবারে এই দুটোর সাথে কম্পেয়ার করো। তাহলে আমি যদি এইটাকে লেসে এইটাকে ফর দ্য টাইম বিং হচ্ছে তোমার বি বলি, এইটাকে যদি সি বলি, এইটাকে যদি তোমার এ বলি, এইটাকে যদি ট্রানজিশন স্টেট ফর বি বলি, এইটাকে যদি তোমার ট্রানজিশন স্টেট ফর সি বলি, তাহলে পরিষ্কার দেখো এই যে এটা হচ্ছে মানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে টার্বোক্যাটায়নগুলোর মধ্যে কে বেশি স্টেবল? ট্রানজিশন স্টেট ফর বি বেশি স্টেবল না ট্রানজিশন স্টেট ফর সি বেশি স্টেবল? এইটা হচ্ছে মানে এই যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সেই দুটোর মধ্যে কে বেশি স্টেবল বলো? 2 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্টেবিলিটি যদি তুমি দেখো, ট্রানজিশনের মধ্যে এ বেশি স্টেবল, তার মানে কি এইটা তাড়াতাড়ি তৈরি হবে, দিস শুড বি কেসিপি। আচ্ছা এবারে তুমি স্টেবিলিটি দেখো, স্টেবিলিটির জন্য তুমি সি আর বি যদি কম্পেয়ার করো, কে বেশি স্টেবল? সি ইজ মোর স্টেবল দেন বি, কারণ এটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড অ্যালকিন যেহেতু, হ্যাঁ, সেখানে এটা বেশি স্টেবল হয়ে যাচ্ছে, সি ইজ মোর স্টেবল দেন বি, তাই এটা কি হয়ে গেল? এটা হচ্ছে টিসিপি হয়ে গেল। এবং তুমি কি এটা দেখবে যে তোমার যখন টেম্পারেচারটা খুব কম -80 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন টিসিপিটি মেজর প্রোডাক্ট হয়, আর যখন তোমার টেম্পারেচারটা ধরো +40 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, তখন কিন্তু তোমার 1,4 অ্যাডিশন প্রোডাক্টটাই হচ্ছে তোমার মোস্ট স্টেবল প্রোডাক্ট হয় বা মেজর প্রোডাক্ট হয়। মানে তুমি যেটা দেখবে যে এক্ষেত্রে তোমার এই যে কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, এইটা মোরাললেস পাবে তুমি প্রায় 80%-এর মতো। মানে এখানে যদি তুমি দেখো বি হবে হচ্ছে 80%-এর মতো, আর সি যেটা সেটা তৈরি হবে হচ্ছে 20%-এর মতো, আর এই পার্টিকুলার ক্ষেত্রে সি তৈরি হচ্ছে তোমার 80%-এর মতো, আর বি যেটা সেটা তৈরি হবে হচ্ছে 20%-এর মতো। মানে মানে এমন নয় যে শুধুমাত্র 1-2 অ্যাডিশন প্রোডাক্ট পাচ্ছে, 1-2 অ্যাডিশন প্রোডাক্ট মেজর প্রোডাক্ট হচ্ছে। তো যখন টেম্পারেচারটা -80 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, তখন হচ্ছে 1-2 অ্যাডিশন প্রোডাক্ট হচ্ছে 80% তৈরি হয়, তার ইনটা হচ্ছে 80%, আর 1-4 অ্যাডিশন প্রোডাক্ট হচ্ছে 20% হচ্ছে। আবার যখন টেম্পারেচারটা বাড়িয়ে দিলে তুমি 40 ডিগ্রি সেন্টিগ্রেড করলে, যাতে করে রিভার্সিবিলিটিটা মেনটেন হচ্ছেই, অর্থাৎ রিভার্স রিঅ্যাকশনটাকে করতে পারবে আর কি, তখন দেখতে পাওয়া যাচ্ছে যে 1-4 অ্যাডিশন প্রোডাক্টটা হচ্ছে 80% হয়ে যাচ্ছে, আর 1-2 অ্যাডিশন প্রোডাক্টটা হচ্ছে তোমার 20% হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে কেসিপি টিসিপি তার তফাৎ। ঠিক আছে, বোঝা গেছে? কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, বাহ, খুব ভালো ব্যাপার। তাহলে তাহলে দেখো, তাহলে আমরা মোটামুটিভাবে আজকে যে কটা জিনিস পড়বো বলেছিলাম সেই কটা পার্ট আমরা বেসিক্যালি কভার করলাম। তাতে কারো কিছু অসুবিধা আছে কিনা দেখে নাও। তাহলে আজকে আমরা এই পার্টটাকে কভার করে ফেলেছি। তাহলে আজকে আমরা এখানে জিনিসটাকে শেষ করছি। তাহলে নেক্সট ক্লাসে কি পড়বো সেটা এখানেই একটুখানি লিখে দিই। তাহলে নেক্সট ক্লাসে আমি বেসিক্যালি ফার্স্ট রিয়াকশন, মানে আমরা তো নর্মালি বিএসসি লেভেলে আমাদের যে সমস্ত রিয়াকশন আর মডারের রেট সেটা নিয়ে মূলত আলোচনা করি, কিন্তু আমাদের কিছু মানে খুব স্পিডে, যার হাফ লাইফ টাইমটা 10⁻⁵, 10⁻⁶ সেকেন্ড, এরকম কিছু রিয়াকশানস আর কি, সেইগুলোকে একটু স্টাডি করতে হবে। ফার্স্ট রিয়াকশান আমি স্টাডি করব। আর এর বিভিন্ন মেথড আছে, মেথডের মধ্যে আমরা মানে একটা মেথড বিশেষ করে এমফ্যাসিস দেব, সেটা হচ্ছে তোমার ওই মানে রিল্যাক্সেশন মেথড আর কি, টেম্পারেচার জাম্প মানে রিল্যাক্সেশন মেথডে আমি জাস্ট নর্মালি নাম দিচ্ছি আর কি। মানে আসলে তোমাদের মানে এই পড়ানোর মতো করে যে জিনিসগুলো পড়ানো যেতে পারে সেটা হচ্ছে তোমার রিল্যাক্সেশন মেথডটা। এছাড়া হচ্ছে শক টিউব মেথড, ফ্ল্যাশ ফটোলিসিস, ফ্লো মেথড, এসব মেথডগুলো আছে, তো সেইগুলো জাস্ট ইনস্ট্রুমেন্টাল ব্যাপারগুলোই বেশি ইম্পর্টেন্ট, থিওরিটিক্যালি খুব বেশি বলার স্কোপ থাকে না, তবু আমরা চেষ্টা করবো যতটা সম্ভব বলা। তাহলে মূলত যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে রিল্যাক্সেশন মেথডটা। এখান থেকে আগে তো পরীক্ষায় খুব কোশ্চেন পড়তো, এটাই আমাদের মূল জায়গাটা, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এটা তাহলে আমাদের মনে হচ্ছে আজকে এখানে শেষ করে দেওয়া যাক।
5 নম্বর লেকচার, তাই তো? তাহলে বলো, কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলতে পারো। বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো।